আলোচনার মধ্যে আমরা শুরু করছি আমাদের আজকের মেন্টস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। দরকার মাত্র 11 রানের, বল আছে হাতে 10টা। ইংল্যান্ড কি পারবে জিততে? উইকেট চলে গেছে 6টা। এমন একটা অবস্থায় আমরা এই শো শুরু করছি। মানে আমরা যে কতখানি দুর্ভাগ্যবান, আজকে পৃথিবীর সমস্ত মানুষ এই খেলা দেখছে, এই শেষ সময় খেলা। ভোটের বাধা নাও, পৃথিবীর সমস্ত মানুষ এই খেলা দেখছে, অথচ আমাদের খেলা দেখার কোনো উপায় নাই, কারণ আমাদের শো সময় শুরু হয়ে গেছে এবং আমাদেরকে শো শুরু করতে হচ্ছে। কাউ মেন্টস ক্যান্ডি আজকে সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোমান এবং মনির, এবং আমাদের সাথে অবশ্যই রয়েছে শিপ অফ দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন অফ দ্য শিপ। শিপ অফ দ্য ক্যাপ্টেন কেন বললাম, হবে তো ক্যাপ্টেন অফ দ্য শিপ। যাই হোক, নুহেলা জাহিয়া। তবে যারা আজকে ভাবছে যে আজকে আমরা কি নিয়ে শো করবো, আজকে আমরা শো করবো হচ্ছে পোলেমকে নিয়ে। পোলেমকে আমি 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 সিরিয়াসলি পোলাবান আর ভয়েস বাড়ায় কি করবেন মঞ্জু ভাই? আমার যা হওয়ার তা হো গিয়া, একদম সর্বনাশ হয়ে গিয়া। গত সপ্তাহে আমার লাস্ট যে গার্লফ্রেন্ড ছিল সেটা চলে গেছে। এই সপ্তাহে আরো ভালো হচ্ছে না, কোনো ভালো হয়নি। এই সপ্তাহে সর্বশেষ ফ্রেন্ড লিস্টে জায়গা পায় না রিকোয়েস্ট গ্রহণ করে। এই সপ্তাহে সর্বশেষ, এটা তো অনেকের জন্য সুখবর। এই সপ্তাহে নতুন কেউ আসতে পারে, নতুন কেউ আসার সুযোগ তৈরি হলো। আর আসবে না, সবকিছুর একটা বয়স আছে, সবকিছুর একটা বয়স আছে। পুরোপুরি খালি হয়ে গেছে এখন তো সবকিছুর একটা বয়স আছে বস। আমার সময় এবং আমি কারো সাপোর্টার না। যে দল বিপদে থাকে আমি তখন তার সাপোর্টে দাঁড়াই। এই মুহূর্তে ইংল্যান্ড বিপদে আসছে, কারণ তাদের 9 বলে 7 রান দরকার বস। যে টিম 230 রানের টার্গেট নিয়ে খেলতে নামে সেই টিম কি বিপদে থাকে না? হ্যাঁ থাকে। এই জন্যই আমি সবসময় সাউথ আফ্রিকার সাপোর্টার, কিন্তু যখন দেখতাম সাউথ আফ্রিকা, ইংল্যান্ড হচ্ছে জমিদার, ওরা হারলে আমি খুশি হই। হ্যাঁ, আমিও খুশি হই। আমি ইনফ্যাক্ট ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এই 3টা টিমকে আমি সাপোর্ট করি না। আচ্ছা, ইন্ডিয়ার কথা যখন আসলে খুব চট করে বলে নেই। আজকে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আজকে আমার বাসায় কিছু পোলাপান আসছিল এবং ওদের কাছে শুনলাম ওরা এই টি-20 ম্যাচ নিয়ে খুবই আশাবাদী। আমি বললাম যে টি-20 ম্যাচের যে অবস্থা, সবাই যেরকম ছাই ছাই করে পিটাচ্ছে, রান নিচ্ছে, এতে বাংলাদেশ খুব সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশ এখনো টি-20 জন্য ওই রকম প্রস্তুত না। মারমার কাটকার খেলাতে আসলে বাংলাদেশের খেলাতে এখনো বাংলাদেশকে রপ্ত করতে গেলে সময় লাগে। অবশ্য আমাদের তামিম ভালোই। তখন একটা ছেলে বলল, ওর নাম রনি, ও বলল, বস একটা সত্যি কথা বলি, বাংলাদেশ জিতলে যত না খুশি হই, ইন্ডিয়া হারলে তার চেয়ে দ্বিগুণ ফিনিশ লাগে। এবং মজার ব্যাপার কি জানেন, এবং মানে আইসিসি বাংলাদেশের ওপর জুলুম করতে করতে খেলাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেদিন ইন্ডিয়ার ম্যাচ থাকে আমি সেদিন হতভম্ব হয়ে গেছি। যদি বাংলাদেশের ম্যাচ নাই, কিন্তু আমি কিছুক্ষণ পর পাড়ায় শুনতেছি ওই যেরকম বাংলাদেশের ম্যাচ থাকলে হয়, যেন জিততেছে বাংলাদেশ জিততেছে। আমি টিভি অন করে দেখি কোথায় বাংলাদেশ নাই, ইন্ডিয়ার ব্যাপার কি দেখেন, মানে এই ব্যাপারটা বোধহয় ইন্ডিয়ার মধ্যেও ছড়াইছে। ওরাও মানে পাকিস্তান বাংলাদেশের খেলার দিন দেখা গেল যে পাকিস্তানের সাপোর্টার বেশি, মানে ওরা এই জিনিসটাকে নিয়ে নিছে। ওরা খেলার মজাটা পাকিস্তানকে রীতিমতো ওরা সাপোর্ট দিচ্ছে। খেলার মজাটা এই জায়গায় যে একটা টুর্নামেন্ট হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে বাংলাদেশ খেলতেছে। বাংলাদেশ যে এখানে খুব ভালো করবে এরকম কেউ বলছে না, ঠিক আছে? বাংলাদেশ এখন বাংলাদেশ ইন্ডিয়া একটা ব্যাপার, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া মানে ইন্ডিয়া হারলে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ যেরকম একটা উত্তেজনা ছিল, এখন মনে হয় বাংলাদেশ ইন্ডিয়া খেলা। বিশেষ করে রনির ওই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, যে বাংলাদেশ জিতলে যত না ভালো লাগে, ইন্ডিয়া হারলে তার দ্বিগুণ পরিমাণ পিনিক লাগে। অদ্ভুত একটা ব্যাপার। 7 বলে 2 রান, 2 বলে 7 রান, একটা পৈশাচিক আনন্দ। মানে আনন্দ দুই প্রকার, নিজের দেশ যখন জিতে তখন সেটার একটা আনন্দ আছে, আর শত্রু দেশ যখন হারে তখন আরো বেশি মজা। ওইটার যে আনন্দ, ওইটাকে বলা হচ্ছে পৈশাচিক আনন্দ। আনন্দ এবং পৈশাচিক আনন্দের মধ্যে একটা পার্থক্য। কেন পৈশাচিক হবে? যেমন ধরেন আপনি একটা পাখি, তাকে লালন পালন করে তাকে খাইয়ে টাইয়ে বড় করলেন, এটা হচ্ছে আনন্দের বিষয়, রাইট? কিন্তু আপনি একটা পশু হত্যা করলেন, খুচায় মারলেন, গুলি করে মারলেন, এটাও আনন্দের বিষয়। শিকার করতে গিয়ে আপনি পশু মারলেন, এটা হচ্ছে পৈশাচিক আনন্দের বিষয়। তো আনন্দ দিয়ে কথা। যাই হোক, ইংল্যান্ড জিতে গেল ফাইনালি,
না এখনো জেতেনি। 6 বলে 1 রান। আমরা মোটামুটি ধরতে পারি যে পোলাপান তোমরা খেলাবাদ দিয়ে খারাপ না, এটা একটা ভয়াবহ ব্যাপার হইলো যে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। 230 রানের টার্গেট, যেটা 50 ওভারে অনেক টিম করতে পারে না। ঠিক আছে, 20 পিচ কি বানাইছে ওরা ব্যাচে 230 রানের টার্গেট নিয়ে ইংল্যান্ড নামলো এবং ম্যাচটা তারা জিতে গেল। জাস্ট একটা রানের জন্য আটকে গেছে। হেসে খেলে এখনো কিন্তু পুরো একটা ওভার বাকি, পুরো 1 ওভার বাকি, রান মাত্র 1 রান। 1 ওভারে 1 রান, হাতে আছে কয়টা? 4। ওরা না নিতে চাইলেও হবে, মানে ওরা যদি ইংল্যান্ড যদি এখন ডিসাইড করে যে না আমরা জিতবো না, কি আছে উপায় নাই। সাউথ আফ্রিকা ছোট ভাই ওরা খেলুক, তারপর ইংল্যান্ডের কোনো উপায় নাই, ওদেরকে জিততেই হবে। ওরা মাঠে দাঁড়ায় থাকলেও পুরো একটা ওভার 1 রান। ইংল্যান্ড আগের ম্যাচ হারছে, তো ওদের আজকে জেতাটা চলবে না, এই জন্যই ওরা। তবে সেদিন ইন্ডিয়া যেভাবে হারলো, এত আনন্দ পাইছে, মানে অনেক দিন পর। আমার ওই দিন রাত্রে ভালো ঘুম হয়েছে, খুব ভালো, খুবই ভালো ঘুম হয়েছে। আর আমার ওই দিন ঘুম হয়নি, একটু পর পর আমি আনন্দে জেগে উঠছিলাম, আনন্দে চিৎকার দিয়ে উঠতেছিলাম। সুপার। আচ্ছা, আমরা একটু উইনিং মোমেন্টটা দেখে নেই। এই বল করতে আপনি বেটার আসছে হলুদ 6 হবার সম্ভাবনা এবং আউট নাকি আউট। আউট। ইংল্যান্ড খুব ভালো আউট হয়ে গেল। খেলাতে এখন নতুন উত্তেজনা দেখা দিচ্ছে, কারণ উইকেট গেল 7টা, হাতে আর 2টা উইকেট আছে, বল আছে 5টা, রান দরকার 1টা। সেই কি অবস্থা হয়। আচ্ছা, বাজি মানে ইংল্যান্ডের পক্ষে কে বাজি ধরবে আর সাউথ আফ্রিকার পক্ষে কে বাজি? বাজি ধরা যাবে না, এই যে পরিস্থিতি এখানে বাজি ধরা যায় না, বাজি ধরার কোনো অপশন নাই। যে মানে ইংল্যান্ড আর 1 ঘন্টা আগে বাজি ধরতে পারলে মজা হতো। আচ্ছা, এই ফাঁকে আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 58151926। এই নম্বরে আমাদের কল দিবা, 58151926 এই নম্বরে ফোন দিবা। ফোন দেওয়ার পর খুশি হয়েছে না বেজার হয়েছে সেটা বোঝা যাবে। এই মুহূর্তে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড তারা টাই করেছে এবং আর 5টা বল বাকি রয়েছে, উইকেট আছে 3টা, এবং দেখা যাক কি অবস্থা হয়। 7 নম্বর উইকেট গেল তো। হ্যাঁ, 7 নম্বর উইকেট গেল আর 3টে উইকেট। অনেকে হয়তো মানে টিউন করতে যখন হঠাৎ এবিসিতে আসবে ভাববে এখানেও মনে হয় এখানে বোধহয় খেলা ধারাভাস হচ্ছে না। তোমরা মেন্টাল বাতি জ্বালা শুনছো এবং আজকের একটা স্পেশাল পর্ব, পোলেম স্পেশাল, একটা ব্রেকআপ স্পেশাল। এবং আমরা সেই কিভাবে বলতেছি বস, এত ব্যস্ত হলে তো হবে না, এত ব্যস্ত হলে তো হবে না। ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে, এটা না বললে হবে না। জাস্ট একটা জামার কালার যে কতখানি দুর্যোগ দেখে নিয়ে আসতে পারে একটা মানুষের জীবনে, আমি জাস্ট বলবো। সেই গল্পটা শোনার জন্য এটা কি হচ্ছে? আবার আউট। এটা কি হচ্ছে? এটা কি হইল? ও মাই গড, আরেকটা উইকেট গেল। নাটকের মধ্যে নাটক। এটা কি হইল? এইটা কি অবিশ্বাস্য একটা ঘটনা। আমি এই প্রথম আম্পায়ার সহ 5-6 জনকে দৌড়াইতে দেখলাম মাঠে, সবাই দৌড়াচ্ছে এবং থার্ড আম্পায়ারের ডিসিশনের জন্য ওয়েট করা হচ্ছে এবং ডিসিশন পেন্ডিং। দেখা যাক কি হয়। এই আউট নাই তো, সিনেই নাই ব্যাটসম্যান নাকি? ওই যে জুতা দেখা যাচ্ছে কার? ব্যাটসম্যানের? না, জুতা দেখা যাচ্ছে ফিল্ডারে। নিশ্চিত ভাবে মানে এইটা বোধহয় এই টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাকর এবং নাটকীয় ম্যাচ। মানে সিরিয়াসলি এটা একটা নাটকীয় ম্যাচ। সিরিয়াসলি আউট ডেফিনেটলি আউট। তাহলে কি এই ম্যাচ টাই হবে? আউট। আমার ধারণা শাহেদ ভাই উত্তেজনায় দাঁড়ায় গেছে এখন। শাহেদ ভাই, তুমি যেখানেই থাকো চলে আসো। মানে শাহেদ ভাই মানে স্টেশনের ভিতরে আমরা দেখেছি উনি যথেষ্ট সাউথ আফ্রিকার সাপোর্টার। শাহেদ ভাই দাঁড়াই ছিল এতক্ষণ, আমার ধারণা এখন চেয়ারের উপর দাঁড়ায় গেছে এবং ভয়াবহ একটি অবস্থা। ভয়াবহ 4 বলে 1 রান দরকার। 4 বলে 1 রান দরকার, 2টা উইকেট হাতে আছে। মানে আমরা যেটা বলতেছিলাম যে যদি আচ্ছা, লোবান ভাই মাইকটা মিউট করে দাও। হ্যাঁ, যদি কি বলে মানে আমরা ওইটাকে বলতেছিলাম, ইংল্যান্ড যদি বলে যে আজকে আমরা জিতবো না, তাও তাদের বোধহয় উপায় নাই। এই যে জিতে গেল। ও না, ওইটা আগেরটা কিন্তু না।
আরেকটা ডট বল গেল। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আরেকটা ডট বল গেল, আর 3টা বল বাকি। এইরকম উত্তেজনা খেলায় থাকে, ভয়াবহ উত্তেজনা, ভয়াবহ ভয়াবহ। এবং মানে যারা এই দুই দলের সাপোর্টার তাদের ভিতরে খুবই একটা বাংলাদেশ যদি আজকে ইংল্যান্ডের সিচুয়েশনে থাকতো কি আনন্দ হতো এতক্ষণ তো আমরা তাহলে অন্যরকম আমরা রীতিমতন ফাটাই ফেলতে পারছি, চাপাচাপি শুরু করে দিতাম। দেখা যাক কি হয়। ইংল্যান্ডের দরকার মাত্র 1 রান, বল হাতে বাকি আছে 3টা। না, এইখানে আমাদের এক ধরনের সাপোর্টারদের উদ্দেশ্যে বলা দরকার যে এই ধরেন 230 রান বাংলাদেশ যদি করত এবং এইভাবে যদি ইংল্যান্ড জিততো, তাইলে বলতো বাঙালিরা বোলিংই পারে না, হ্যান ত্যান নানান কথা। হ্যাঁ, এখানে সাউথ আফ্রিকাও তো পারতেছে না। ব্যাপারটাকে এইভাবে দেখলেই তো হয়। ক্রিকেট খেলাটা আসলেই সমস্যা হচ্ছে ইংল্যান্ডের এখন যারা আছে তারা বোধহয় কেউ ব্যাটসম্যান না। জিতে গেছে জিতে গেছে জিতে গেছে শান্ত। ছোট্ট একটা বিরতির পর আবার আমরা ফিরে আসছি, কোথাও যাবে না। ছোট্ট একটা বিরতি, তোমরা কিছু মেন্টস বাতি জ্বালাও। শোটা আমরা শুরু করেছি ঠিকই, কিন্তু শোটা আসলে শুরু হবে শুরু হয়নি, বিরতির পরই শোটা শুরু হবে। বিরতি আমাদের দিতেই তো হবে, তাই না? যাই, ছোট্ট একটা বিরতির পর কোথাও যাবে না, ফিরে আসছি, সতেই থাকো। মেন্টস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ রবি, এবং আমার সঙ্গে রয়েছে খাও মেন্টস ক্যান্ডি, সাথে রয়েছে প্যান্ডি, এবং আমাদের সাথে একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছিলে? আমি ঐশী। হাই ঐশী, কি অবস্থা? ভালো। হ্যালো, হ্যাঁ ঐশী, কোথা থেকে বলছিলা? আমি মিরপুর 14 থেকে। মিরপুর 14 থেকে ঐশী বলছিলা, এবং ঐশী আমাদের অনেক পুরনো একজন শ্রোতা, তবে মিরপুর 14 ঐশী না, গুলশানে এক ঐশী থাকে, সে আমাদের পুরনো। এবং ইনফ্যাক্ট আজকে শোটা ঐশীকে নিয়েই হতে যাচ্ছে। This show is dedicated to ঐশী গুলশান। তারপরও আমি তো আগে ফোন দিছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়েও এই শো করা হবে। আগে বলো তুমি কি করো? আমি এখন ট্রেনে উঠছি। ঐশী পাস করছে, লাস্টে উঠেছে। ঐশী, তোমাকে একটা কথা বলি, তুমি ক্লাস 10 উঠছো, অনেক বড় হয়েছো, তোমাকে অনেক কথা বলা যায়। তুমি আর যাই করো জীবনে, পোলেম দামে ছেলেদের কাছ থেকে সাবধানে থাকো। আচ্ছা, পোলেম নামটা তোমার কাছে কেমন লাগে ঐশী? ভালো না। মানে এটা কোনো মানুষের নাম হলো? মানে মনে হয় না যে এটা কোনো জন্তু জানোয়ারের নাম? তোমার কি মনে হয়? হ্যালো, পোলেম নামটা আমি আপনাদের কাছ থেকে শুনছি। এর আগে কোথাও শুনছিলা? না। ভেরি গুড ভেরি গুড। এটা কি মনে হয় যে কোনো মানুষের নাম এরকম হতে পারে পোলেম? না। মনে হয় না এটা কোনো অসুখ বিসুখের নাম? ধরো তোমার টনসিল হয়েছে, ঠিক আছে, টনসিলে ওখানে ইনফেকশন হয়েছে, ইনফেকশনটার নাম পোলেম। তোমার কি মনে হয়? না। না মানে কি এরকম মনে হয় না? পোলেম ফুলের নাম মনে হয়। বাহ, ফুলের নাম মনে হয় পোলেম। ভালো বলেছে, বাহ, ফাটাফাটি বলছে তো। পোলেম মেয়ে ফুল না ছেলে ফুল? মেয়ে ফুল না ছেলে ফুল? কোন ফুল মনে হয়? ছেলে ফুল। ছেলে ফুলের নাম পোলেম মনে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাও বাচ্চা ওই গুলশানের ঐশী শুনলে খুবই খুশি হবে যে একটা ছেলে ফুলের নাম পোলেম। খুবই খুবই ভালো লাগলো, খুবই ভালো হ্যাঁ, লাগলো। তোমার মনে নাই আমি যে তুমি আমার নাম ভূমিষ্যতা রাখছিল? ও, তোমার নাম আমি ভবিষ্যতে রাখছিলাম? জি। তুমি এখনো সেই নামটা মনে রাখছো ঐশী? অবশ্যই, আমি ডায়েরিতেও লিখে রাখছি। তুমি ডায়েরিতেও লিখে রাখছো? আহা, কত এই যে আপনার প্লট যে খালি হচ্ছে। তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বুঝাই বলো, তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বুঝাই বলো, তুমি কে বোঝো না। কার গান গাবো না? তারপর কি অবস্থা তোমার? রবি ভাই গান শুনতে পারলো, যারা শুনলো যারা শুনলা তারা দেখলা যে আমি চাইলেই মানে জাস্ট প্র্যাকটিস, হালকা প্র্যাকটিস করলে আমার অবস্থা। প্র্যাকটিসেরও দরকার নাই। গান গাওয়া মঞ্জুর আজকের থেকে বাদ, আজকের থেকে রবি ভাই আজকে থেকে গান হবে, আজকে অনলি রবি। আপনার অ্যালবাম কি এই সপ্তাহে আসবে না আগামী সপ্তাহে? আগের সপ্তাহে একটু আজকের থেকে আমি আর্জেন্ট করি আর রবি ভাই গান করবে। ডেবু অ্যালবাম তো একটু সময় নিয়ে করা দরকার, এই সপ্তাহে না সামনের সপ্তাহে, ঠিক আছে? ওকে। আচ্ছা ঐশী, তোমার বাসায় কে কে আছে এখন? আম্মু, আমার ভাই। আচ্ছা, তোমার ভাই কি করে? আমার ভাই তো আপনাদের শুনতে শুনতে বড় হয়েছে। তোমার ভাই কোন ক্লাসে পড়ে?
কোনো ক্লাসেই না। ও একদম ছোট বাচ্চা, শিশু বাচ্চা। হ্যাঁ 3 বছর। 3 বছর, আচ্ছা। আমাদের ফ্যান নাকি? ও কি আমাদের শো শোনে না? অনেক বড় ফ্যান। 3 বছরের বাচ্চা আমাদের অনেক বড় চিন্তা করে দেখেন, আমাদের 3 থেকে 30, কাউকে আমরা ছাড়ি না, কাউকে করি না 19-20, 3 থেকে 30 আমাদের ফ্যান লেভেল। আমরা বলি না যে এখনকার শিশুরা কি করে, জন্মায় আর বলে। আচ্ছা তোমার মা কি জেগে আছে এখন? হ্যাঁ জেগে আছে। একটু দাও না ফোনটা, আমরা অনেকদিন ইচ্ছা ঐশীর মার সঙ্গে কথা বলবো, বাট এনিওয়ে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আন্টি? জি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কি জানেন যে আপনার মেয়েকে আমরা সবাই খুব পছন্দ করি? না তা জানি না, ও একদিন বলছিল যে ফোন দিচ্ছে, আজকেও ফোন দিচ্ছে। আমি একটু ঘুমায় পড়ছিলাম আর দেখি ও কথা বলতেছে, যেন জানলাম। এই ফোনটা কি আপনার ফোন আন্টি? জি জি। আচ্ছা, আপনার ফোন থেকে ও ফোন দেয়, আপনার খারাপ লাগে না? না ও তো এই সুর শোনে, আর শুনতে শুনতে আরেকদিনও ফোন দিচ্ছে, বলছিলাম ওকে। আচ্ছা আচ্ছা আন্টি, একটা সেকেন্ড, আমি একটা মেসেজ দিয়ে নিই। সেটা হচ্ছে যে আমাদের একজন লিসেনার, তার নাম ছিল লুবনা, সে এতদিন বাংলাদেশে ছিল, এখন ইউএসএ চলে গেছে। সে মেসেজ পাঠাচ্ছে যে আমাদের সে শুনতে পাচ্ছে না কোনোভাবেই। আমাদের দেশের বাইরে যারা আসো বা তোমাদের যারা দেশের বাইরে থেকে শুনছো, তারা অবশ্যই আমাদের শো শোনার জন্য abcradio.bd.fm এখানে গেলে তোমরা শুনতে পারবা। আরেকটা সিস্টেম আছে, গুগলে গিয়ে এবিসি অ্যাপ নামিয়ে শুনতে পারে, abcradio.bd.fm এখানে গেলে এখান থেকে শোটা লাইভ শোনা যাবে, ওকে ওকে। আমরা আন্টির সঙ্গে কথা বলছিলাম। আন্টি জি বলুন। আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, এই তো? আমাদের এই শো হচ্ছে গভীর রাতের শো, রাত 11টা থেকে 2টা পর্যন্ত হয়। এই রাত জেগে যে আপনার মেয়ে এই শো শোনে, একজন মা হিসেবে আপনার কি মনে হয়, অনুভূতি? না ও তো কথা বলতে চায় আর কি শোনে আর কি। কিন্তু আপনার খারাপ লাগে না যে আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে কিন্তু রাত 2টা পর্যন্ত জেগে থাকে? 2টা পর্যন্ত মনে হয় শোনে না, ওই 11:30 11:30। 2টা পর্যন্ত শোনে না? হ্যালো, শোনে কিনা আমি জানি না, আমি তো খেয়াল করি না। ঐশীকে একটু জিজ্ঞেস করেন তো, 2টা পর্যন্ত শোনে কিনা? 1টা পর্যন্ত, গোপনে শোনে 2টা পর্যন্ত। সব সময় সে দেখছেন যে রাত 2টা পর্যন্ত শোনে, এবং কি কনফিডেন্টলি শোনে। ঐশী, তোমার ভাইটাকে ফোনটা দাও। হ্যাঁ, ফোনটা দেওয়ার জন্য কাঁদতেছে। আমরা এখন কথা বলছি বাংলাদেশের এই প্রথম কোন রেডিও শো থেকে 3 বছরের একটা বাচ্চার সাথে লাইভ কথা বলা হচ্ছে। হ্যালো বাবু টুংটুং। আমার নাম মাইনাব। ওর নাম কি? আমার নাম অর্ণব। অর্ণব, তুমি কেমন আছো? ভালো। তুমি কি আমাদের শুনতে পাচ্ছ? তুমি কি আমাদের শো শুনো সব সময়? বলো। অর্ণব, তুমি কি মাথা নাড়ছো শুনি, এরকম ঘাড় নেড়ে বুঝাচ্ছ নাকি কথা বলতেছো? শুনি বলো। হ্যাঁ হ্যালো অর্ণব, তুমি শুনতে পাচ্ছ আমাদের? হ্যাঁ। অর্ণব, তুমি কেমন আছো? হ্যাঁ। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি আমাদের একটা কবিতা শোনাও তো। একটা ছড়া শোনাও, ছড়া। না বলো না প্লিজ, একটা ছড়া বলো। তাহলে গান শোনাও একটা। তাহলে একটা গান শোনাও। হ্যালো ভাইয়া। হ্যাঁ। ও আপনাদের যে মেন্টসের প্রমোটা আছে না, ওটা পুরাটুকু পারে। তাই? হ্যাঁ। ও একটু বলতে বলো না, একটু বলতে বলো না। ওই যে আমি প্র্যাকটিস করি তো আমার সময় দাঁড়িয়ে সব সময়, তখন শুনে ও মুখস্থ করে। আচ্ছা, তোমরা দুজনে একসাথে একটু বলো তো, ফোনটা দুজনের সামনে নিয়ে একটু বলো তো প্রমোটা। ঠিক আছে, ওকে, রেডি, 1 2 3। বলো। আপনারা শুনছেন মেন্টস বাতি জ্বালাও, কথা বন্ধু আসরিন রবি এবং রাজীব হাসানের সাথে, শুধুমাত্র এবিসি রেডিও FM 89.2 তে। মেন্টস খাও, বুদ্ধির বাতি আলো জ্বালাও। বলো। বলে না, ও লজ্জা পাচ্ছে, কোনো সমস্যা নেই, প্রথম এরকম হয়, আগামীতে বলবে। ঐশী, একটা কাজ করবা আপু? জি বলেন। হ্যাঁ বলো। তোমার এই যে ভাই লাইভ শোতে ফোন দিয়ে আমাদের সাথে
অর্ধেক কথা বললো, বাকি অর্ধেক কথা বললো না। তুমি কি একটা কাজ করতে পারবো আপু? হ্যাঁ বলো। তুমি ওর গালে একটা আস্তে চটকানা মারবা। ওকে তাকে মারি সবসময়। এই এখন এখন একটু মারো, আমার রিকোয়েস্ট প্লিজ একটা চটকা। ঠিক আছে, তুমি কি শুনবা? হ্যাঁ 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 শুনছো? হ্যাঁ, অনেক জোরে মারছো। ওরে আমার লক্ষ্মী সোনাটা। ওকে হা করে তাকায় দিচ্ছে। ও সবসময় মারি, ও কান্না করে না। ও বাড়লেও কান্না করে না, বানায় ফেলছে। মাইক্রো বানায় ফেলছে। তোমার ভাইয়াটার নাম কি? অর্ণব। ভাইয়ার নাম অর্ণব, বোনের নাম ঐশী, আর তোমার মা? আমার আম্মুর নাম রাজিয়া সুলতানা। আর মার নাম হচ্ছে রাজিয়া সুলতানা। আমাদের মানে সিরিয়াসলি আমাদের এই শোর অনেকগুলো প্রাপ্তি আছে, তার মধ্যে এই যে রাজিয়া সুলতানার দুই মেয়ে, দুই সন্তান, ঐশী এবং অর্ণব। হ্যাঁ, অর্ণবের বয়স 3, ঐশী পরে ক্লাস 10-এ। তোমার মার বয়স কত? আমার আম্মুর বয়স প্লিজ। 40। তোমার আম্মুর বয়স 40? জি। কিন্তু তোমার আম্মার কথা শুনলে মনে হয় যে ওনার বয়স 18। সিরিয়াসলি 18? একটু বেশি, একটু বেশি, একটু বেশি, 21-এর মতো মনে হয়। 21। এই হচ্ছে আমাদের শোর স্ট্রেন্থ, যে 3 বছরের বাচ্চাও শোনে, আবার তার মা 21 বছরের। শোনে না, আমার আম্মা আমাকে অনেক বকা দেয়। তোমার আম্মা কেন বকা দেয়? আল্লাহ, আমি তো সবসময় লুকায় শুনি। এই যে আপনাদের কল দিয়েছিলাম না, কাজের পাশে থাকতাম, তখন আম্মু পরে বুঝে ফেলছিল, তারপরে বকা দেয়। তোমার আম্মুকে এখনই ফোনটা দাও প্লিজ। এখনই দেবো ফোন? হ্যাঁ হ্যাঁ, ফোনটা দাও। এটা একটা হেল্পনেস তো করতেই হবে, পাইলেই নাকি? ওরা কি ভাইসে আইছে? হ্যালো হ্যালো আন্টি, আপনি কেন আপনার মেয়েকে শোনার সময় বকা দেন? ও হচ্ছে বেশি রাতে জাগলে সকালে পড়তে উঠতে সমস্যা হয়, স্কুল যেতেও সমস্যা হয়। কিন্তু আন্টি, আপনি কি জানেন আমাদের শো কিসের ওপর? আমি আসলে শুনি নাই। আমাদের শো হচ্ছে যারা ক্লাস 10-এ পড়ে, সামনের বছর যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের প্রস্তুতিমূলক শো। আমরা এখানে অঙ্ক নিয়ে আলোচনা করি, বিশেষ করে ইংরেজির উপর আমরা খুবই জোর দেই। কাজেই আমাদের শো শুনে গতবার জিপিএ গোল্ডেন 5 পেয়েছে এমন ছেলের সংখ্যা প্রায় ছেলে মেয়ের সংখ্যা প্রায় 1 লাখের মতো। 1 লক্ষের উপর, উপরে হতে পারে। আন্টি হ্যালো। জি শুনছি। আপনি কি এরপরও আপনার মেয়েকে এই শো শোনার থেকে বিরত রাখবেন? শুনলো, সবসময় শুনলে তো সমস্যা। আপনি কি চান যে আপনার মেয়ে মাঝে মাঝে পড়ুক, সবসময় না পড়ুক? পড়াটা তো একটা শিক্ষামূলক একটা ব্যাপার, এটা তো সবসময় পড়তে হয়, তাই না? আমাদের এই শো তো একটা ভালো জিনিস। হ্যালো জি আন্টি, আমাদেরকে কথা দেন যে আপনি আপনার মেয়েকে শো শুনতে বারণ করবেন না। এটা আম্মু জীবনও করবে না। প্লিজ প্লিজ আন্টি বলে প্লিজ। মঞ্জু, এগুলো কি হচ্ছে? না, ওই 11টা 11:30-র মধ্যে আমি শোয়াই দিই সবসময়। অঙ্ক করতে হচ্ছিল তো। হ্যাঁ না, 11টা 12:30-র মধ্যে অবশ্যই মেয়েকে শোয়াই দিবেন। হ্যাঁ, 10টার মধ্যে স্বামীকে শোয়াই দিবেন, কিন্তু মেয়ে শুয়ে শুয়ে যাতে এই শো শোনে এই অবস্থা অবশ্যই রাখবেন। এটা আমাদের অনেক অনুরোধ। বলেন আমাদের অনুরোধটা রাখবেন আন্টি আপনি। হ্যাঁ, তো তখন ওই যে রেডিও দিয়ে কি বলে এয়ারফোন দিয়ে শুনি মাঝে সাঝে, এজন্য আমি বুঝতে পারি না সবসময়। হ্যাঁ, ও শুনবেই, যতই আপনি বারণ করুন, আপনাদের মেয়েরা ভেন্টোস বাতিল শুনবেই। ওকে, অনেক ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অনেক দুষ্টুমি করলাম। ভালো থাকবেন। ওর বাবা কি করে? বাই দ্য ওয়ে, ঐশীর বাবা কি করে? থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আন্টি আমার ইংরেজি বলে ফাটাফাটি। ঐশীর বাবা কি করে? আমার আব্বু ব্যাংকার। তোমার আব্বা ব্যাংকার, আর গুলশানের ঐশীর বাবা হচ্ছে কাগজ বিক্রি করে। সরি, কাগজ বিক্রি করে না আমার আব্বু। তাহলে কি করে? আমার আব্বু বিজনেসম্যান হতে পারে। আচ্ছা, যাই হোক, এনিওয়ে আপনি কিন্তু ওই সাথে কিন্তু বলবেন না, আপনি পচানো নেই ওনাকে। বুঝলাম না, কি 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 আপনি ওই সাপুকে পচাবেন না। আমি ওই সাপুকে পচাবো না? না। তুমি কি ঐশীর ফ্যান হয়ে গেছো? আমি আপনাদের সবার ফ্যান, সব শ্রোতাদেরও ফ্যান, আপনাদের সবার ফ্যান। বাহ, ক্লাস 10-এর একটা মেয়ে এত চটপট করে কথা বলে। ঐশী, আমি তোমাদেরকে এই শোতে সিরিয়াসলি ইনভাইট করলাম, অসম্ভব ভালো লাগলো, সিরিয়াসলি ইনভাইট করলাম। মানে আপনারা খালি মিথ্যা কথা বলেন, আপনি ইনভাইট করেন নাই। ইনভাইট করি নাই? কিভাবে বুঝলা? আমি গেলে আপনি বেরি করে দেবেন আমাকে এপিসোডের দোষ থেকে। আচ্ছা, তুমি ওই লাইনটা কাইটো না, যাই কথা বলো। আমরা একটা ব্রেকে যাই। ব্রেকে বোধহয় তোমার ফোনের টাকা আছে তো, কথা বলতে পারবো তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তোমার কেন মনে হয়, কিন্তু তার আগে তুমি বলো, তুমি যদি আমাদের শোতে আসো, আমাদের শোতে 11টা থেকে 2টা পর্যন্ত, তুমি না হয় আমাদের শোতে একদিন আসলা, 12টা পর্যন্ত থাকলা, এটা কি তোমার বাসা অ্যালাউ করবে? আমাকে সবকিছু অ্যালাউ করে আমার বাসা থেকে।
এই যে তোমার মা তোমাকে শো শুনতে দেয় না, 11টার মধ্যে পিটায় ঘুম পাড়ায় দেয় তোমাকে, তোমার ছোট ভাইকে, তারপর তোমার বাবাকে, তিনজনকে একসঙ্গে। আর কিভাবে তুমি? আম্মু এমনি ভালো, আম্মু আমাকে অনেক ভালোবাসে। আমি যে এসব জন্য কতটা পাগল আমার আম্মু জানে, আর কেউ না জানে। তাই? আচ্ছা, তুমি কি ফেসবুকিং করো? না না, ভেরি গুড, খুবই ভালো। বলছিলাম না একবার। তুমি একবার, আমার না এত কিছু খেয়াল থাকে না, বয়স থাকবে না। কেন খেয়াল থাকবে না? বয়স 60-এর কাছাকাছি। বয়স 60-এর কাছাকাছি? 60 না। কি তাহলে কি? আপনার বয়স 38। সুপার ট্যালেন্ট আছে, দারুণ ট্যালেন্ট। আপনার পুরা ডাটা ওর কাছে আছে, তাই তো মনে হচ্ছে পুরা ভবিষ্যতে। শোনো, আচ্ছা রবিবার 2 মেয়ের নাম কি? আচ্ছা আমার 2 মেয়ের নাম কি? আর রশি আর অরণি। রবিবার বউয়ের নাম কি? আর মিতু ভাবি। দেখছেন, বললাম আমি তো আর এমনি বললাম না, যা সব ডাটা আছে। আমার বাসা কোথায়? মিরপুর কাজীপাড়া। আর কিছু জানতে চান? আরো গভীরে যাব? কোনদিন যদি আমি হারাই যাই বিষয়, আমি তোমাকে ফোন দেবো, তুমি আমাকে সব বলে দিও, মনে করাই দিও। স্মৃতিশক্তি যদি হারায় যায় আর কি। কোনদিন আসে না ওই যে গাড়ির সঙ্গে বাড়ি খায়া মাথার মতো আলাদা হয়ে যায়, কিচ্ছু মনে করতে পারে না, বলে আমি কোথায়। সেই সময় ওই শেষ হল, তোমার নাম রবি, তোমার বোনের নাম মিতু, তোমার বাচ্চার নাম রশি, তোমার বাসা কাজীপাড়া, মিরপুর। ছোট্ট একটা বিরতি। কি আপনার সাথে আম্মুও থাকে? হ্যাঁ, আমার সাথে আমার আম্মুও থাকে। রাইট, আম্মু আব্বু দুজনেই থাকে। তুমি ওই লাইনটা কেটো না, জাহিদ তোমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখবে, জাহিদের কাছ থেকে আমিও নাম্বারটা নিয়ে রাখবো। কোনদিন যদি সুযোগ হয় অবশ্যই তোমাকে ডাকা হবে এই শোতে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। তোমরা শুধু মেন্টাল বাতি জ্বালাও, তোমাদের ডাটা নেওয়া শুরু। হ্যাঁ, এখন সবাই রবি ভাই ডাটা নেওয়া শুরু করো। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি, খাওয়া মেন্টাস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি তো আছেই। ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, ফিরে আসছি এক্ষুনি। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসমিন তাসরবি, খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি মানে মঞ্জু, ব্যান্ডি মানে রোমান্স, ব্যান্ডি মানে মনির, এবং সাথে রয়েছে অবশ্যই নোহেলা জাহিদ। মানে সিরিয়াসলি আমি না জাহিদের নাম অরিজিনাল কি নাম সেটা ভুলে গেছি, মানে নোহেলা জাহিদ বলতে বলতে এই অবস্থা হয়েছে। এবং নোহেলা যে সেদিন মানে বাইরের সবাইও নোহেলা জাহিদ নামে, ইভেন যার নাম নোহেলা সেও একদিন, আমি জাহিদকে বলছিলাম আমাদের সাথে রয়েছে জাহিদ ইসলাম, সে ঠাস করে আমাকে টেক্সট করছে, আজকে ওকে নোহেলা বললেন না যে। একটা তারও খারাপ লাগে, তারও নোহেলা না বললে তার ভাল লাগে না, মানে অদ্ভুত ব্যাপার। সামহাও সে যুক্ত হয়েই আছে, কোনো না কোনো ভাবেই যুক্ত হয়ে আছে। যাই হোক, তোমরা মেন্টোস বাড়তে জ্বালাও, তোমাদের সঙ্গে আমি তো আছি, এবং সাথে রয়েছে, সবাই রয়েছে। হ্যাঁ, আমাদেরকে ফোন আমরা আমাদেরকে ফোন দিতে চাইলে ফোন দিয়ে হচ্ছে 58151926 58151926। আমাদের সাথে লাইনে একজন আছে। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি সুজানা বলছি, চিটাগাং থেকে। চিটাগাং থেকে। সুজানা, আপনি কি করেন? আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়ছি। ও আচ্ছা, ফ্যাশন একদম জায়গা মতো ফোন দিয়েছেন দিদি, আপনার সাথে অনেক কথা আছে। ফ্যাশন ডিজাইন কোথায় পড়ছেন? আমি পরিস্থিতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। কি কোন ইউনিভার্সিটি বললেন? পরিস্থিতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আচ্ছা, ফ্যাশন সম্পর্কে আপনার কি ধারণা বলেন তো? মানে শুরু হয়ে গেছে কোশ্চেন, কলটা না আমি করছি। ও আচ্ছা, তাহলে তার মানে কল আপনি করছেন, তার মানে কি কোশ্চেন আপনি করবেন? আচ্ছা ঠিক আছে, তার আগে তো সুজানা আপনার কয়টা কোশ্চেন করতে ধরে তোমার উপরে খুবই রাগ। কেন? গত সপ্তাহে শুক্রবারে তুমি ফোন নাম্বারটা একবার বলছো, আমি তুলতে পারি নাই। আমি অনেকদিন রেডিও শুনি না, বাট আনফরচুনেটলি 2বার তোমার শো শুনতে আমার অনেক ভালো লাগে। ওরে শোনা আমার। হ্যাঁ বেবি, আমার তোমার অনেক ভালো লাগে। ওরে জাদু। এই যে আপনার প্লট যে খালি হয়েছিল নগদ কিন্তু পূরণ হয়ে যাচ্ছে আবার। সুজানা, তুমি এমন সময় ফোন দিছো না সুজানা? ঠিক যেই সময় আমি ফোন দিছি, আমি বুধবার মর্নিং এ ফোন করছিলাম, একটা ভাইয়া ধরছিল। আমি শিওর হওয়ার জন্য যে নাম্বারটা অ্যাকচুয়ালি কারেক্ট কিনা, আমি ফোন করছিলাম 4বার কল হচ্ছে। না, তুমি বুধবার সকালে যে ফোন ধরছিল, কোন ভাইয়া ধরছিল? আমাকে তো উনি নাম বলেন, উনি বুধবার মর্নিং এ বসে 8:30টার দিকে মেবি। ও আচ্ছা, উনি ভাইয়া না আঙ্কেল কি বলছিল? ওরকম কিছু তো বল, যদি 8:30 হয়। যাই হোক, আচ্ছা যাই হোক, ভালো আছো? হ্যাঁ ভালো আছি সোনা, খুবই ভালো আছি।
তুমি আমাকে শোনা রাখলে কেন? না এমনি রাখলাম। তুই যে বুধবার সকালে ভাইয়াকে ফোন দিয়েছিলে, ভাইয়া আঙ্কেলকে, না আমি তো ফোন দেওয়ার পর তুমি কি বলছিলে? মানে ফোন দিয়ে তুমি কি বলছিলে? হ্যাঁ 4 বার কল ঢুকছে, 511 বার কল ঢোকার পর 4 বার কল ঢুকছে, তার মধ্যে একটা মানুষও রিসিভ করে নাই, তুমিও রিসিভ করো না। আচ্ছা না উনি ফোন ধরার পর কি বলছে? ভাইয়াটা ফোন ধরার পর উনি ফোন ধরার পর বলছে, আমি বলে যে কে বলছেন? আমি বললাম আমি সুজানা বলছি। বলে যে হ্যাঁ বলেন। আমি বলছি যাই হোক সেটা তোমার শোনা। না একটু বলো না প্লিজ, বলো না প্লিজ, বলো না। হ্যাঁ বলতে পারি, একটা শর্ত। কি শর্ত শোনা বলো? তোমার স্টুডিওতে যারা আছে আমার সাথে একটু ইন্ট্রোডিউস করে দিবা প্লিজ। অবশ্যই। আমাদের সঙ্গে রয়েছে মঞ্জু। হ্যালো। মঞ্জুর মাথায় কোনো চুল নেই কিন্তু শরীরে, আমি না আমার ওর মাথায় কোনো চুল নেই কিন্তু বুক ভরা কেবল ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। খালি একটা কমতি আছে, সেটা হচ্ছে ওর চুল নেই, বাট মাথায় চুল অল্প। আমার তো মনে হয় তোমার ভালোবাসা ডিব্বানি তুমি বলছো। না আমার ভালোবাসা ডিব্বা না। মঞ্জুর গলায় অদ্ভুত সুন্দর সুর। মঞ্জুর গলার সুর শোনার পর বাংলাদেশের সমস্ত কোকিল পালায় ইন্ডিয়া চলে গেছে, কারণ তারা জানে এইখানে তাদের আর কোনো ভাত নেই। ইন্ডিয়া অনেক আছে, ইন্ডিয়া মানে বড় দেশ। আর আচ্ছা মঞ্জুর সাথে রয়েছে লোবান, এই যে ড্রামসে যে বাজালো এটা লোবানের কারিশমা, ঠিক আছে? লোবান যে হাত দিয়ে ড্রামস বাজায় তার না, মাঝে মাঝে লাঠি দিয়ে পিটায় সে ড্রামস বাজায়। সাথে রয়েছে মনির, ঠিক আছে? মনিরের নাম, সে হচ্ছে পুরো সাউন্ড ডিভাইসটা কন্ট্রোল করে, সাউন্ড ব্যালেন্স, অডিও ব্যালেন্স, যেটা যে কারণে আমাদেরকে শুনতে পারে। ব্যারোমিটার। হ্যাঁ আমি বলি সুজান, যেমন তোমার গলাটা হচ্ছে, তুমি যখন প্রথমে ফোন দিলা, ঠিক আছে, আমাদের হচ্ছে যখন কেউ ফোন দেয়, ঠিক আছে, এটা তো একটা রেডিও, যে কারো গলা আমাদেরকে একটা আছে, মিটার আছে, মিটারের মধ্যে গলাটা আসে। তো তোমার গলাটা যখন শোনা গেল তখন মিটারে উঠলো আগলি ভয়েস। না সিরিয়াসলি তখন মনির হচ্ছে সেই ছেলে যে আগলি ভয়েসটাকে লেখা উঠে, হ্যাঁ বিউটিফুল করে দেয়, সুইট করে দেয়, ঠিক আছে? মঞ্জু হচ্ছে অডিও ব্যালেন্স করে, সে হচ্ছে এখানকার সবচেয়ে হাই টেকনিক্যাল পারসন, ঠিক আছে? মনিরকে সালাম দাও। হ্যালো মনির ভাইয়া বলো। হ্যালো মনির ভাইয়া। আচ্ছা এই তো মনির ভাই হচ্ছে। আর আমাদের এই শিওর প্রডিউসার, ক্যাপ্টেন অফ দ্য শিপ অথবা শিপ অফ দ্য ক্যাপ্টেন। তুমি তো চিটাগাং মেয়ে না? না চিটাগাং না, আমি বড় হয়েছি এখানে, জন্ম এখানে, বাট আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। তোমার ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী কিন্তু তুমি থাকো চিটাগাং এ, ঠিক আছে? আমাদের এই শোর ক্যাপ্টেন অফ দ্য শিপ হচ্ছে জাহিদ, ঠিক আছে? তার শ্বশুর বাড়ি হচ্ছে চিটাগাং। হ্যাঁ কি প্রায় শ্বশুর বাড়ি হচ্ছে চিটাগাং, ঠিক আছে? আচ্ছা আর আমি তো রবি আছি। হ্যাঁ সিঙ্গার ভাই তো যে আছে গান গাচ্ছে মঞ্জু, আমার জন্য একটা গান গাইতে পারো? অবশ্যই তোমার সুজান, তোমার জন্য আমার জন্য 2টা গান গাইতে হবে। আচ্ছা তোমার জন্য অবশ্যই 2টা গান গা হবে। কি তার আগে সুজান বলো, তুমি ওই বুধবার ফোন দিয়ে আঙ্কেল ভাইয়াকে কি বলেছিলে? না আমি বলবো, তার আগে আমার জন্য একটা গান গাইতে হবে, দেন আমি বলবো। এতক্ষণ তো তাহলে গানও হবে না, তাহলে গানও হবে না, সিরিয়াস লাইন কেটে দেবো। না সিরিয়াসলি তুমি এতক্ষণ তোমার কথা অনুযায়ী সমস্যা পরিচয় করাই দেওয়া হলো, তখন একটা ছিল, এখন আবার আমি ফোন ধরার পর উনি আমাকে বললো যে আমি সুজানা বলছি, বলছি টান থেকে। আমি তো অনেক শখ ছিলাম, হঠাৎ করে আমি জাস্ট ব্রাশ টাশ করে এসে ট্রাই করতেছিলাম যে কল ঢুকে কিনা। আনফর্চুনেটলি ঢুকলো, দেখি যে কল রিসিভ। মানে আমি মনে আমাকে বলতেছে যে আপনি চিকান থেকে বলছেন। আমি অনেক শখ, ঠিক আছে? হ্যাঁ বলে যে হ্যাঁ আপনি কি বলবেন, অনিয়ারে কথা বলতে যাচ্ছেন? না আমি অনিয়ারে কথা বলবো না, এই নাম্বারটা কি শুক্রবারে অন থাকে যে রবি ভাইয়ের সাথে বা রবির সাথে কথা বলা যাবে ওদের সকলের সাথে। বলে যে হ্যাঁ এই নাম্বারটা অন থাকে। আর কিছু মানে আমি না, ওকে থ্যাংক ইউ। বলছি আপনার জন্য কোনো গান? আমি নো থ্যাংক ইউ, গান রেখে দিলাম। থ্যাংক ইউ। হ্যালো গান শুনে নিতেন? হ্যাঁ আমি গান শুনবো এখন একটা। ওই সময় আচ্ছা তোমার জন্য সুজান একটা সুন্দর গান মঞ্জু প্লে করতেছে, বাট তুমি ফ্যাশন। না আমার পছন্দের। হ্যাঁ বলো কোন পছন্দ? ওই আমি অনেকদিন গানটা শুনি নাই। গানটা হচ্ছে 2টা গান। হ্যাঁ একটা হচ্ছে সে এখন গাবে, আর একটা হচ্ছে আমি লাইন কাটার পরে গাবে। আচ্ছা ঠিক আছে বলো শোনা কোনটা? হ্যাঁ সেটা হচ্ছে বেদের মেয়ে জোসনা, অনেকদিন শুনি না। শাবাশ। ফেভারিট গান মনিরের? তারপর হচ্ছে জলসুতে একটা গান আছে না, যত দূরে যাই, এই গানটা যত দূরে যাই, এটা আমার অসম্ভব প্রিয় একটা গান। জানি না তো তোমার সাথে আমার মনে কি মিল।
আচ্ছা সুজানা, তার আগে বলো তো তোমার ফেসবুক আইডিটা কি? দিনবাড়ি যায়। আমার ফেসবুক আইডিটা, আমি একটা সত্যি কথা বলে, আমার ফোন চুরি হয়েছে ডিসেম্বরে। আমি এখন অ্যান্ড্রয়েড সেট নিই না, এটা আইডিটা ডিঅ্যাক্টিভ, বাট তুমি যদি চাও জিনিসটা নোট করে নিতে পারো। আমি আগের কথা ভালো। সুজানা সুচি। স্পেলিং বলবো? হ্যাঁ, স্পেলিংটা বলো। SU Z। আচ্ছা, Z SUZANA। আবার বলবো? হ্যাঁ, সুজানা, তারপর সুজানা স্পেস হ্যাঁ SHRK হ্যাঁ UCHI সুচি। আচ্ছা, সুচি CHI। আমাকে তুমি এখন পাবা না, কারণ আইডিটা ডিঅ্যাক্টিভ। ঠিক আছে? ওকে, নো প্রবলেম। এখন আমি তোমাকে কিভাবে পাবো ফেসবুকে? আমার আইডিটা খুবই সহজ। একটু সময় লাগবে তোমার শুনতে। বলো। সেটা হচ্ছে, আমাকে পেতে হলে তুমি যদি আমার নাম লিখে সার্চ দাও, কমপক্ষে আমার নামে 5টা আইডি পাবা, যার মধ্যে 4টাই ভুয়া, 1টাই সঠিক। তার চেয়ে সহজ হচ্ছে, প্রথমে লিখবা www.facebook.com/ বুঝো তো? সিরিয়াসলি স্ল্যাশ বুঝো তুমি? না, আমাদের ওই ফোনে অনেকে বলে যে কিবরিয়া ভাই প্রোগ্রামে স্ল্যাশ বানানটা কি? স্ল্যাশ বানান। আচ্ছা, ঠিক আছে। স্ল্যাশ দিস ইজ রবি, THISISRABI। আর যদি দিস ইজ রবি RABI রবি। আচ্ছা, আর এমনি তো তোমার ফলোয়ার কয়জন আছে? মানে আই থিংক, মানে আমি বলতে চাচ্ছি 80-90 হাজারের মতো আছে। ঠিক আছে, হ্যাঁ, শুধু তোমার জন্য। জানো, তুমি তো ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়ো, তোমাকে বলি। বলো। মানে আমার এক্স গার্লফ্রেন্ড, ওর নাম হচ্ছে ঐশী। আচ্ছা। ও থাকে হচ্ছে তোমার, ও বলছিল আমাকে যে গুলশানে থাকে, পরে খুঁজতে দেখি আসলে গুলশান না, জায়গাটা হবে মহাখালী। মহাখালী আর গুলশানের মধ্যে কিন্তু তোমার আকাশ এবং পাতাল পার্থক্য। ঠিক আছে, একটু কম কাছাকাছি। যেমন তোমার, আচ্ছা, আমি তোমার কি হই? তুমি আমার কিছু হও না এখনো, হইলেও হইতে পারো। ঠিক আছে, ও আমার এক্স গার্লফ্রেন্ড। এদিকে মানে এটা একটু আগে ব্রেকআপ হয়ে গেছে। সে একটা ড্রেস কিনছে, ড্রেস কিনে আমাকে ছবি পাঠাইছে যে দেখো তো এই ড্রেসটা কেমন হয়েছে রবি। আমি তখন ভাত খাচ্ছিলাম, ড্রেসটা দেখে আমি হরহর করে বমি করে দিচ্ছি। আমি এরকম খ্যাত, এইরকম খ্যাত। মঞ্জু, আমি তোমাকে দেখাচ্ছি ড্রেসটা। এই যে মঞ্জু আছে, লোবান আছে, মনির আছে, জাহিদও আছে, আমি ড্রেসটা দেখাচ্ছি। সিরিয়াসলি আমি বলছি তোমাকে ফৈন্নির মতো লাগছে। এরপর আমি কিছুই বুঝি নাই, প্রথমে ব্লক, পরে দেখি মেসেজ আর যায় না, ফোন দিছি, ফোনও যায় না, ফেসবুকে মেসেজ পাঠিয়েছি, ফেসবুকে ব্লক। আমি সিম্পলি বলছি তোমাকে ফৈন্নির মতো লাগে, আর কিচ্ছু নাই। এত জঘন্য, সত্যি কথা ছিল, সত্যি কথা। কারণ আমি, তোমরা তো জানো যে আমি মিথ্যা কথা বলতে পারি না, পারেনি না, চেষ্টা করলেও চেষ্টা করি, মানে অনেক চেষ্টা করে একটা মিথ্যা কথা বলবো, কিন্তু কোনো ভাব। এত জঘন্য একটা ড্রেস, এত জঘন্য, মানে যে কেউ দেখলে, যে কোনো সুস্থ মানুষ দেখলে তার মাথার চুল এবং তার দুইটাই চিড়ে যাবে। কেমন ছিল? কি কালার ছিল? ড্রেসটা কোনো কালার নাই রে মা, মানে ডিসকালার বলতে যা বোঝায়, আমি সিরিয়াসলি বলতেছি। মানে ওই ড্রেসটা দেখার পর না, বউরে মা ডাকতে, মানে ভয়াবহ অবস্থা। ওইটা যাতা মানে জঘন্য না, জঘন্য। ওই ড্রেস যে কোনো সুস্থ মানুষ তাও টাকা দিয়ে কিনতে পারে, মানে এইটা আমার ধারণার বাইরে। এরপর সে আমাকে সব জায়গায় ব্লক, ফেসবুক থেকে, ভাইবার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, হ্যাঁ, নাম্বারে ব্লক, এমনকি SMS ব্লক। তারপর সে আজকে সকালে মেসেজ পাঠাইছে যে আমার বিয়ের দাওয়াত কি আমি বাসায় এসে দেবো না কাঠ পাঠাবো। পুরা ব্যক্ত হয়ে গেছে। তার ড্রেস ফৈন্নির মতো বলায় সে তার নিজের বিয়ে ঠিক করে এখন আমাকে দাওয়াত দিতে। জাস্ট একটি সত্য কথা, ক্যান ইউ ইমাজিন? না, পারতেছি না, কারণ তুমি তো মিথ্যা বলতেই পারো না। আমি সিরিয়াসলি মিথ্যা বলতে পারি না। আমি আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। শুধুই কোশ্চেন। আচ্ছা, তুমি কি রাতে ঘুমানোর সময় নাক ডাকো? তোমার কেন মনে হলো এটা? মানে ও ফিউচারের কথা চিন্তা করে? আমি না ফোন করার আগে চিন্তা করতেছিলাম, তোকে জিজ্ঞাসা করবো তুমি কি নাক ডাকো কিনা। না, আমি মোটো নাক ডাকি, এইসব আজে বাজে অভ্যাস। যে ঘুমায় সে অবশ্য টের পায় না। না, আমি ঘুমানোর সময় রেকর্ডার অন করে ঘুমাই। ঠিক আছে, একদম কিচ্ছু করে। আমরা একদিন লাইভ ভাবিকে ধরতে পারলে অবশ্য অনেক খুবই ভালো। তোমাদের ডিনার হয়েছে? হ্যাঁ, আমাদের ডিনার হয়েছে।
আমি ভালো, আমি ভাবছিলাম পরে হয়তো বলবো যে আমাদেরকে ডিনার করা। আচ্ছা তুমি তো তোমাকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি নিয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা ওই সুজানা, এই যে বাংলাদেশের মেয়েরা, ঠিক আছে, এই যে এরকম উদ্ভট কালারের ড্রেস পছন্দ করে, তুমি তো ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করতেছো, তোমার কি মনে হয় যে আমাদের রুচি কোনোদিন বদলাবে? হ্যাঁ ইনশাআল্লাহ বদলাবে। এখন দুঃখের বিষয় হচ্ছে আমরা তো এই সাবজেক্টটা নিয়ে পড়তেছি, কিন্তু আমরা আসলে বাংলাদেশের জন্য কিছু করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ব্যাড লাক। কারণ হচ্ছে আমাদের যে ড্রেস গুলা হয় সেগুলো সব ওয়েস্টার্ন ড্রেস, ঠিক আছে। আমরা যত ড্রেসই বানাই না কেন বা ড্রেসের যে কাজগুলো করা হয় সব বাইরের কান্ট্রির জন্য। বাংলাদেশে তো গার্মেন্টস গুলাই হচ্ছে বাইরে, কারণ ওদের ওখান থেকে ওটার মধ্যে হলুদ আছে, আবার কমলাও আছে, আবার ঘিয়ে রঙও আছে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি, সাথে লাল আছে, বেগুনি আছে, সবুজ আছে, মেরুনও আছে, তাহলে পার্পল আছে। অদ্ভুত একটা বিষয়, মনে হয় যে একটা সাউথ আফ্রিকার ফ্ল্যাগ। যে সিরিয়াসলি যাই তুমি হাসতেছো, আমি জাস্ট একটা ব্রেক দাও আমাকে, আমি ছবিটা নিয়ে আসি। ভয়াবহ অবস্থা। আমি শুধু এটা বলছি যে মানে এটা ড্রেস না, এটা একটা টেরোরিজম, একটা সন্ত্রাস। মানে এই ড্রেস যদি ও আমেরিকায় পরে ঘুরতো, ওর সিরিয়াসলি এফবিআই ধরে নিয়ে যেত। মোটেও না, সিরিয়াসলি মানে তুমি ভুল বলতেছো। কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল বাইরের কান্ট্রি স্টুডেন্টরা পড়ে, ঠিক আছে। উগান্ডা, তারপর হচ্ছে সিরিয়া, আফ্রিকা, ঠিক আছে, ওদের কান্ট্রিতে ওরা পড়ে আমাদের ইউনিভার্সিটিতে বাইরে। তো ওরা কিছু ড্রেস পরে আসে মাঝে মাঝে ইউনিভার্সিটিতে, যেগুলো দেখলে আমরা মনে করি যে ফ্যাশন ডিজাইন সাবজেক্টটা না পড়াই ভালো। কারণ সব উদ্ভট কালার, যে তুমি যে কালারটার কথা বলছো, খুব ক্যাটক্যাটে কালার, মানে খুবই উইয়ার্ড কালার ড্রেস পরে, মানে তা অবস্থা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা তো বিরিয়ানি খাই, তাই না? ওরা বিরিয়ানিটা না কলা দিয়ে খায়, মানে পাকনা কলাতে। একদম মানে কি কলা? কাঁচকলা না পাকা কলা দিয়ে। আমি কি বলবো, কি বলবা? পাকনা কলা দিয়ে খায়। আমরা যেরকম ছোটবেলা আম্মুরা আমাদেরকে দুধ ভাত খাওয়াইতো না কলা দিয়ে, ওরা সে কলাটা বিরিয়ানির সাথে মিশে খায়। ওদের সবকিছু হচ্ছে উইয়ার্ড, ঠিক আছে। তো এই ড্রেস গুলা আমাদেরকে তৈরি করতে হয়, কারণ ওদের ড্রেস আপ দেখলে মনে হয় যে আমাদের ফ্যাশন ডিজাইন পড়া। কিন্তু ঐশী যে ড্রেসটা কিনছে সেটা উগান্ডায় পাঠাইলে উগান্ডায় একদম পুরো জাতিগত বিদ্রোহ শুরু হয়ে যাবে, উগান্ডায় যুদ্ধ শুরু হয়ে যাবে নতুন করে। কি শুনো না, একটা কাজ করে ছবিটা ফেসবুকে আপলোড দিই, আমি তো দেখি নাই, আমি দেখি। আচ্ছা না, তো পরে দিও, আমার আইডি ওপেন হলে তখন তোমাকে। ঠিক আছে, অবশ্যই দেবো। বাট তুমি অবশ্যই দেখার সময় তুমি ই করবা, কি যেন বলে, একটা সানগ্লাস পরে নিও, আর আশেপাশে যেন লোকজন থাকে। কারণ এই ড্রেস দেখে আমি প্রায় 3 মিনিটের জন্য জ্ঞান হারাই ফেলছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম এই ড্রেসটা দেখে। আচ্ছা আমার জন্য গান দেখে গাওয়া হবে? এখনই তোমার জন্য গান গাওয়া হবে। বেদের মেয়ে সুজানা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে সুজানা ফাঁকি দিয়েছে। মেন্টস বাতি জ্বালাও ফিচারিং বেদের মেয়ে জ্যোৎস্না, ডেডিকেটেড টু সুজানা। রেডি, 1 2 3। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। অনেক ধন্যবাদ সুজানা তোমাকে, এবং সুজানার জন্য সেই বিশেষ গান। সুজানা তুমি কি লাইনে আসছো এখনো? তুমি লাইনটা কাটবা না, তোমার জন্য তুমি যে গানটা পছন্দ করছো দিন বাড়ি যায়, বাপ্পা মজুমদারের এই গানটি আমার অসম্ভব প্রিয়। এই গানটি তোমার জন্য এখন প্লে করা হচ্ছে, দিন বাড়ি যায়, অনলি ফর সুজানা। আসলে না, তুমি লাইনটা এখনই কাটবে না, তোমার সাথে আরো কিছু সিক্রেট আলাপ আছে যেটি জাহির করবে আমাদের পক্ষ থেকে, তুমি গোপনে হবে। তুমি থাকো আমাদের সাথে, শুনতে থাকো দিন বাড়ি যায় বাই বাপ্পা মজুমদার। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসবেন ছবি, এবং আমার সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান এবং মনির, এবং অবশ্যই আমাদের সাথে রয়েছে নুহেলা জাহিদ। আমরা একটা ফোনে চলে যাবো। হ্যালো, কে বলছিলে? হ্যালো, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবি ভাই ভালো আছেন? তার আগে আমি তো জাহিদের সঙ্গে কথা বলি। ছেলে কেন লাইনে? হ্যালো হ্যালো ভাই, আমি তো কথা বলবো আপনার সাথে, বলছি আপনি একটু ধৈর্য ধরেন না, খালি হ্যালো করতেছেন কেন? প্লিজ হোল্ড অন,
না ছেলেরা কি কথা বলতে অবশ্যই তো যাই কেন মানে ব্রেকের পর রবি ভাই মনে হয় একটু আমাদের জন্য কেমন জানি একটু প্লিজ ভাই একটু হোল্ড অন এ সেকেন্ড প্লিজ কথা কেন কলার ছাড়েন জাহিদের কলার ধরে আছেন ঠিক আছে হ্যালো ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছে এই মুহূর্তে তো আরো বেশি ভালো কেন ভাই এই যে আপনার সাথে কথা বলতে পারতেছি ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ ইসলাম প্রান্ত পারভেজ ইসলাম প্রান্ত মোহাম্মদ পারভেজ ইসলাম প্রান্ত কোন প্রান্ত থেকে আমাদেরকে কল দিচ্ছেন আমি অবশ্য আপনার কাছাকাছি আছি আমি এখন রাজাবাজারে আছি রাজাবাজার থেকে কেন কল দিলেন আপনি তো সরাসরি এখানে এসে একটু চিৎকার করে বললেই আমরা শুনতে পেতাম ভাই একটু লাউড করে বললেই শুনতে পারতেন না আমি অনেকদিন আমি একদম অফিসের কাছাকাছি গেছি যে আবার ফিরে আসছি আমি আমার মানে বুঝতে পারতেছি না কি আমাকে ঢুকতে দিবে কিনা আমি কথা বলতে পারবো কিনা আপনাদের সাথে না একদম ডোন্ট ফিল হেজিটেট আপনি সরাসরি চলে আসবেন এবং অবশ্যই আমরা সবসময় আপনার সাথে কথা বলা মঙ্গলবারে আসতে পারি অবশ্যই প্রান্ত ওয়াই নট অবশ্যই আসবেন আপনি আর বাইরেন না কারণ আপনার ফোনের পরে জাহিদের কলার ধরা হয়েছে কেবল এরপরে আপনি আসতে দেবেন না কোনো সমস্যা নাই ভাই চলে আসেন হালকা না আপনার সাথে দেখা করার জন্য আমি অনেকদিন এই যে বইমেলায় আপনি যে প্রোগ্রাম গুলা করতেন কয়েকবার বই উন্মোচন করতেন তো আমি ওখানে যাওয়ার জন্য গেছিও ঠিক আছে কিন্তু হয়তো আমি ঠিক টাইমে যে বুঝতে পারি নাই আপনাকে দিয়ে কোনো সমস্যা নাই হালকা কিছু গিফট টিপ নিয়ে চলে আসবেন কোনো সমস্যা নাই আমরা কোনো সমস্যা না আপনি কি গিফট চান বলেন যে কোনো হালকা যে কোনো গিফট নিয়ে চলে আসবেন মঙ্গলবার রাত 10টার দিকে আসেন তাহলে আমাদেরকে কনফার্মলি পাবেন তবে প্রান্ত তার আগে বলি আপনি ফোন দিয়ে এক করতে ভালোই হইলো কারণ মেয়েদের দুঃখ যেমন মেয়েরা ছাড়া কেউ বোঝে না তেমনি ছেলেদের দুঃখ ছেলেরা ছাড়া কেউ বোঝে না প্রান্ত আপনার সাথে আমি কয়েকটা জিনিস আমি আশা করি ভাই আপনিও বুঝবেন হ্যাঁ আমিও বুঝবো এবং আমার একটা দুঃখ প্রান্ত আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে মেয়েদের চয়েস এত খারাপ কেন এই যে ঐশী মেয়েটা সে একটা মানে প্রান্ত আপনি তো বন্ধুবার আসতেছেন আপনি আসলে দেখলে বুঝবেন বস হলুদ কালারের এইরকম একটা জামা কোন সুস্থ স্বাভাবিক এই জন্ডিস কালারের একটা জামা যে কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে পড়তে পারে কথা বললি হ্যাঁ বলেন আপনি যেভাবে এই যে জামাটা নিয়ে রিসার্চ করতেছেন হ্যাঁ তো আমার মনে হচ্ছে যে এই জামাটা তো মানে আরো ফেমাস হয়ে যাবে যেভাবে এই জামাটা দেখার জন্য উঠে পড়ে লাগবে অনেক ফেমাস আমি তো কালকে দেখা করবো যে কিভাবে এই জামাটা যদি আপনি ফেসবুকে আপলোড দেন কারণ আমি আপনার ফেসবুক ফলো করি ঠিক আছে আমি অবশ্যই আজকে জামার ছবি আমরা অবশ্যই দেবো আজকে জামার ছবি অবশ্যই দেবো আজকে জামার ছবি তাহলে এই জামাটা অবশ্যই ফেমাস হয়ে যাবে আর রবিরাই বলতে তার মানে আরো ফেমাস হ্যাঁ আরো ফেমাস কিন্তু জাস্ট একটা কথা বলেন মেয়েদের রুচি কিছু মেয়ের রুচি এত কেন খারাপ হয় এখন যে মেয়ের সাথে বন্ধুত্ব করতে তার রুচিটা কেমন সেটা সেই ভালো জানে এটা একটা ভালো কথা বলছে প্রান্ত চিন্তা করে দেখেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তার জামার রুচি এইরকম জামাইয়ের রুচিও কিন্তু আরো খারাপ একটা ছেলেকে সে পছন্দ করে সেই ছেলের নাম হচ্ছে এখন তার তো কালারটা কি আপনি দেখছেন সেই জামার কালারটাকে দেখছেন না ভেরি গুড কোশ্চেন মানে সেই জামাইয়ের কালার ভাই কালার আমি অবশ্যই দেখছি কালার দেখছি চেহারা দেখছি সবকিছু দেখছি কিন্তু সব তো আপনাদেরকে দেখাতে পারবো না কারণ রেডিওতে তো ওর চেহারা দেখানো যাবে না জাস্ট নামটা বলি তার নাম হচ্ছে পোলেম নামটা আমি অনেক আগে থেকে শুনতেছি অবশ্য এই শোতেই তো পোলেমকেও বিখ্যাত করে দিচ্ছেন আপনি হ্যাঁ পোলেম নামটা ফেমাস করে দিচ্ছেন অনেকে দেখবেন যে পোলেম নাম রাখা শুরু করে দিচ্ছে সর্বনাশ আজ যাই করো ভাই ও বোনেরা প্লিজ কেউ পোলেম নাম এটা কোনো নাম না এটা একটা সন্ত্রাস এটা একটা সন্ত্রাস আমি বলি ছেলে দেখতে কেমন নাম বলি চোর দেখছো কখনো চোর হ্যাঁ জি চোর দেখছো কিভাবে দেখছো চোর ধরছি তো তাই দেখছি এক্স্যাক্টলি চোর ধরছে এখন চোর দুই ধরনের চোর আছে এক ধরনের চোর ধরো এই যে ধরো আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কোটি ডলার পাচার হয়ে গেছে বা কয়েকদিন আগে হলমার্ক বা বড় হ্যাঁ এরাও চোর আর কিছু চোর আছে যারা লুঙ্গি গামছা ব্লাউজ এগুলি চুরি করে না ভাই আমার মনে হচ্ছে এরা চোর না যারা লুঙ্গি গামছা চুরি করে তারা চোর না তারা কি তাহলে তারা হচ্ছে ভদ্রলোক তারা ছিচকে চোর বা ভদ্রলোক প্রথমে চেহারাটা এক্স্যাক্টলি এই লুঙ্গি গামছা ব্লাউজ চোরের মতো মানে চেহারার মধ্যে এমন একটা ছাগলামি মার্কা একটা লুক আছে মানে জাস্ট তুমি দেখলে বিশ্বাস করতে পারবো না মানে তুমি দেখলেই মনে হবে যে কিছুক্ষণ আগে একটা লুঙ্গি অথবা পেটিকোট চুরি করে তারপর আসছে মানে চেক করলে দেখা যাবে শরীরের মধ্যে একটা পরে বসে রয়েছে অবশ্যই প্রান্ত মানে আমার কোনো আপত্তি থাকতো না ঐশী যদি তোমার সাথে প্রেম করতো বা তোমাকে যদি বিয়ে করতো
মানে একটা ছেলেকে সে ভালোবাসে, তার নাম যদি প্রান্ত হইতো আমার কোনো প্রবলেম না। ঐশী আপু তো আমার সাথে প্রেম করলে আপনার কোনো আপত্তি থাকতো না, কিন্তু আপনার সাথে প্রেম করতে দেখে আমার অনেক আপত্তি। ঐশীর ব্যাপারে হ্যাঁ ঠিকই আছে। কেন প্রান্তের মতো কথা, কেন আপত্তি হচ্ছে রবি ভাই এই জন্য যে এমন একজনের সাথে রিলেশন করলো, সে কিনা তার ড্রেসটা দেখে এত পরিমাণ নিন্দা করতেছে যে ঐশী আপু এখন কি অবস্থা আমি জানি না এক্স্যাক্টলি, ঠিক আছে? আমি হলে অবশ্য কি করতাম আমি নিজেও জানি না। কি করতাম বলো একটু শুনি। আমি অবশ্য ফ্যাশন ডিজাইনার হয়ে যেতাম, এখন নতুন করে ড্রেস তৈরি করতাম, যে ড্রেস গুলো অবশ্যই রবি ভাই করতো। আচ্ছা ফাইন, খুবই ভালো লাগলো প্রান্ত ঐশী যেন এই কথাটা শুনে। প্রান্ত তুমি মঞ্জুর সঙ্গে কথা বলো। জি মঞ্জু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। রবি ভাইয়ের পাশাপাশি আমি আপনারও একজন বড় আকারের ফ্যান, ঠিক আছে? ধন্যবাদ। এখন গরমের দিনে খুব কাজে লাগে অবশ্য। প্রান্ত তুমি কি করো? আমি অবশ্য পড়াশোনা করতেছি, অনার্স থার্ড ইয়ার। কোথায় পড়াশোনা করতেছো? কিসের অনার্স? আমি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ। সাভার বিশ্ববিদ্যালয় কলেজ। কি সাবজেক্ট অনার্স করতেছো? আমি রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, পল সায়েন্স বলি আমরা, পল সায়েন্স। ওকে প্রান্ত, ফোন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মঙ্গলবার তুমি চলে মঞ্জু ভাইয়ের সাথে একটু রিকোয়েস্ট ছিল। আচ্ছা করো, মঞ্জুর কাছে রিকোয়েস্ট করো। মঞ্জু ভাই আমাকে যদি সেই তুমি গানটা একটু যদি এলআরবি শোনাতেন তাহলে খুব ভালো লাগতো। ওকে ট্রাই করতেছি। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ প্রান্ত, অনেক ধন্যবাদ। না ঠিক আছে, চাইতে এরকম একটা ভালো ছেলে পাইলে শুধু প্রথম কল দিয়ে ওর কলটা নিও না প্লিজ। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকেই দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতা ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে দাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকেই দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা।
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও হ্যালো, কে বলছিলে? বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখছেন? ঐশী, কেমন আছো তুমি? আমার ড্রেসটা ছবি তুলে পাঠাইছে, এই ছবি আজকে ফেসবুকে পোস্ট না হচ্ছে। মাথায় তো চুল তো এমনি পাকছে, আর ড্রেস তো কম না, চুল তো এমনি পাকছে, বাকিগুলো থাকবে না। বাট ঐশী, তোমাকে এটা মানতেই হবে, আমি কিন্তু অলরেডি এই ড্রেসটা জাইদকে দেখাইছি, মঞ্জুকে দেখাইছি, লোবানকে দেখাইছি, মনিকে দেখাইছি। কালার ব্লাইন্ড, আমি কালার ব্লাইন্ড না। শোনো ঐশী, তোমাকে আমি বলি সিরিয়াসলি, মনির এই তোমার ড্রেসের ছবি দেখার পর ও সেন্সলেস হয়ে গেছে, ওকে পানি দিয়ে ঘুম ভাঙাইতে হয়েছে। আর জাহিদ কি বলছে জানো? হ্যাঁ, মনি সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান অবশ্য ফিরছে এখন, ঠিক আছে। আমি এখন কোনো চিন্তা করি না, আমি এবিসি পেজে পোস্ট দিচ্ছি ছবিটা, লোকজন দেখুক, তারপর পিপল উইল টেল যে কার রুচি খারাপ। দিছে না একটু আগে যে প্রান্ত ব্যাম্বো, কোনো সমস্যা নাই, প্রান্ত যে ব্যাম্বোটা দিছে, তার আগে ঐশী যে ব্যাম্বোটা দিছে, পিপল নো হাউ ইউ আর এন্ড হোয়াট ইউ আর। না না, শোনো ঐশী, সিরিয়াসলি এই ড্রেসটা, চেহারাটা এখন দেখার মতো হইছে, একটা খারাপ কথাবার্তা আমার নাম বলতেছে না। না, আমি সিরিয়াসলি বলতেছি, এই ড্রেসটা সিরিয়াসলি সিভিয়ারলি খারাপ। এটা ড্রেসটা, আপনার বয়স 38, আমার বয়স 24, আমার রুচি আর আপনার রুচি কেন হইতেই পারে না? অবশ্যই আপনি চিন্তা করুন, ব্যাক ডেটেড যত সব খ্যাপটা চিন্তা হবে না, আমি তো আপনার মতো না, আমার লাইফ স্টিল কালারফুল। আচ্ছা, তোমার লাইফ অবশ্যই কালারফুল, এবং আমি চাই তোমার কবরে আমার তো না থাক, মানে আর একটু কম যাই তো, যে কি বাটন জানি একটা আছে, ডিলে বাটনটা হাতে রাখো কোন সময়। না না, ওই সব সিরিয়াসলি বলতেছি, তোমার আমি এটা কথা বলো, কি ডিলে বাটন হাতে রাখো মঞ্জু ভাই? হ্যাঁ মঞ্জু, হ্যাঁ আমি বলছি ভাই। ইয়েস ভাই, স্ল্যাং বা উল্টাপাল্টা বলা লাগে নাকি একটাকে মানুষকে পচানোর জন্য? সঠিক না, মানে এক্সাইটমেন্ট ওই লেভেলে যদি চলে যায়। ছুরি দেখছেন? হ্যাঁ, মিস্ত্রির ছুরি বাগধারায় পড়ছি। হ্যাঁ, আপনি এখন দেখবেন মিস্ত্রির ছুরি কোনটা। আচ্ছা, ওই আসতেও কাটবে, যেতেও কাটবে। বাট ঐশী শোনো, ওটাকে তো মনে হয় সিরিয়াসলি বলতেছি, তুমি যতই তর্ক করো, আমাকে যতই পচাও, খারাপ আমি বুঝতে পারতেছি, এটা কোনো ড্রেস না। সিরিয়াসলি ড্রেস পরলে তোমাকে আপনার চোখে মানে সিরিয়াসলি বললাম, জঘন্য অনেক। আর আমার রুচিতে এক হবে না। আমি ড্রেসটা সবাইকে দেখাই, তুমি একটু হোল্ড অন করো। আপনি আচ্ছা, একটা সেকেন্ড করো, আমি লাইভে। আচ্ছা, না অ্যাকচুয়ালি রবি ভাইয়ের রুচির কাছে তো আর ঐশীর রুচি এক হবে না, এটা স্বাভাবিক। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, কিন্তু আপনি কি বলছিলেন? ইয়েলো, হ্যাঁ ইয়েলো তো আছে। এটা ইয়েলো, এটা কে বললো ইয়েলো? এটা ইয়েলোর সাথে একটু কে বললো এটা ইয়েলো? ব্লু ইয়েলো। এটা কত দেখিছো তুমি? ইয়েলো এটা কত দেখিছো বল, সিরিয়াসলি বল, এটা কত দেখিছো? এটা তো আপনার ব্যাপার না, দাম তো কোনো ব্যাপার না ভাই। এনিওয়ে একজন কেউ দিছে, গিফট করছে, না না সে কিনছে। না, রবি ভাইয়ের ফোনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি ওখানে ইয়েলোই দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ইয়েলো না, এটা রবি ভাইয়ের ফোনটা অনেক পুরান, গিফটের দানের ফোন ইউজ করে, দানের ফোনের ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে। চিন্তা করে দেখো আপনার ড্রেসটার এক্সাক্ট কালারটা কি তাহলে? এটা ক্রিম কালার। ও ক্রিম, কিছু ক্রিম আছে না, ক্রিম দুই ধরনের হয়, আর ওই যে অন্য আরেকটা ক্রিম, আর এটা হচ্ছে যে গ্রামে গঞ্জে যে ক্রিম। তবে রবি ভাই, আপনি ক্রিমটা অনেক সময় লেভেলের মানে বেশি জাল হয়ে গেলে ক্রিমটা যেই লেভেলে মানে যত খারাপ আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, ওই আরেকটা কি কালার? ক্রিমের সাথে আরেকটা কি কালার? ওটা হলো কালার না, না হ্যাঁ ব্লুর সাথে ব্লু এন্ড পেস্ট। না না, পেস্ট, দ্যাট মে বি পেস্ট, নট ব্লু। দিস আর এলিগেন্ট কম্বিনেশন। এই যে কাকে কাকে যেন একটা বলে ইয়েলো, তারপর রেড, বলে ফ্যাশন ডিজাইনার। আমি সুজানাকে এই ছবিটা ভাইবারে পাঠাচ্ছি, এবং সুজানাকে ভাইবারে এটা পাঠাচ্ছি। সুজানা আপনি কি ভয়াবহ, যেই লেভেলে ভয়াবহ বলতেছেন ব্যাপারটা আসলে মঞ্জুর আবার ও যেই লেভেলে হচ্ছে ড্রেসটা মঞ্জুর অনেক পছন্দ। মঞ্জুকে এটা যদি
যদি জোর করে পড়ায় মঞ্জু মারা যাবে। মঞ্জু পড়বে না, আমি অ্যালার্জি উঠবে। মঞ্জু বউকে পড়, মঞ্জুর গার্লফ্রেন্ডকে পড়া। মোটেও না, মঞ্জুর গার্লফ্রেন্ড কোনোদিন এটা পড়বে না। মানে ওই সে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চাইতে সব দিক থেকে তুমি আগায় আছো। তুমি খুব সুন্দর করে কথা বলতে পারো, তুমি অনেক ভালো অঙ্ক পারো। আচ্ছা ঠিক আছে, আমি 39 ইয়ার্স, ওকে ফাইন, ওকে ফাইন, আমি মানলাম যে আমি 39 ইয়ার্স, কিন্তু দেখো আমি এক্সাইটেড হচ্ছি না। বয়সটা থেমে থাকে না, আমার একদিন বাজাতে এক্সাইটেড হচ্ছে। ওকে আমি আচ্ছা তুমি কথা শেষ করো। এজ বেশি, হ্যাঁ আমার এজ বেশি, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমার এজ বেশি। আমি তো আপনি রাগান্বিত হচ্ছেন না, আমি মত রাগে, তুই বলতে থাকো। আপনি সমস্যা হবে বেশি রেগে গেলে। না না বল, কোনো সমস্যা নেই, রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ বল। না রবি ভাই রাগেনি, রবি ভাই খুবই নরমাল এন্ড কুল দেখা যাচ্ছে। না আমি বুঝতে পারছি, একটু এক গ্লাস পানি নিয়ে রাখেন, ঠিক আছে? বয়স হয়ে গেছে তো। না কিছু না, বল না। সেটা হচ্ছে যে তুমি সব দিক থেকে আমি তোমাকে বস মানবো, যে তুমি ভালো অঙ্ক পারো, হ্যাঁ তুমি অনেক বেশি কর্পোরেট, তুমি অনেক বেশি ধরো স্মার্ট, সবকিছু আমি মানবো। হ্যাঁ তুমি ট্রেন্ডি অনেক বেশি, এটাও মানবো। কিন্তু লিসেন গার্ল, লিসেন বেবি, যখন তুমি আর্ট কালচারের ব্যাপারে কথা বলবা, ঠিক আছে, আমি বলবো না আমি তোমার চাইতে ভালো বুঝি, বাট অন্তত কালারের ব্যাপারে যখন কথা বলবা, আমি তোমাকে অবশ্যই খুব জোর দিয়ে বলতে পারবো যে কালার এন্ড কালার কম্বিনেশন, এই দুইটা আমি তোমার চাইতে একটু ভালো বুঝি। এবং তুমি কালার কি ইয়েলো বলে, তার কাছে আমি অবশ্যই কালার কম্বিনেশন। প্রথম কথা হচ্ছে এটা ক্রিম কালার না, ক্রিম কালার অন্য জিনিস। এটা হচ্ছে ক্রিম মানে কি, মিল্ক বিটার কিছু ক্রিম পাওয়া যায় না, বেশি দিন পুরানো হইলে না। এই জায়গাটা রেড কালারে আমি ডিফার করছি, যে এখানে আসলে ছবিতে যেটা দেখা যাচ্ছে সেখানে ইয়েলোই মনে হচ্ছে, ইয়েলোই মনে হচ্ছে, আমি বলি এখন টেস্টটা মানুষের কিভাবে গড়ে ওঠে জানো? আমি ছোটবেলা থেকে বড় হয়েছি সত্যজিৎ দেখে, দেশ পত্রিকা পড়ে, ঠিক আছে? দেশ পত্রিকা সত্যজিৎ, না দেশ পত্রিকা সত্যজিৎ এখনো আছে, ঠিক আছে? এটা ডে বাই ডেটা আরো বেশি আধুনিক হচ্ছে, ফলে আমার দেখার চোখটা বদলাই গেছে, দেখার চোখটা বদলাই গেছে। তুমি যখন এবিসি স্টুডিওতে ঢুকবা, দেখো আমি তোমাকে একদম সিরিয়াস বলি, আমি তোমাকে নিয়ে এবিসি স্টুডিওতে আসছি, আমি তোমাকে নিয়ে আরেকটা রেডিও স্টেশনেও গেছিলাম। লোক তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, হ্যাঁ এই মেয়েটা রেডিও শো করার জন্য অনেক জায়গায় অডিশন দিচ্ছে। আপনার কালার ব্লাইন্ড থাকে না, এই মেয়েটা রুচি খারাপ থাকে না। আমার বন্ধু এত মোরালিস্ট ফর কোনো কিছু নাই, আমি জাস্ট বলি ও যে রেডিওতে অডিশন দিচ্ছে, তাই জন্য আমি নিয়ে গেছি। দেখো এবিসি না, তখন প্রত্যেকটা ব্যাপার সেই সময় সেগুলা ছিল না। এই ড্রেসটা ইজ টু মাচ পয়েন্ট, মানে অন্য ড্রেস পরা ছিল, তো অন্য ড্রেস পরা ছিল তখন আমার পছন্দ। ও আচ্ছা, তার মানে তাহলে তো ওই যে শেখ সাদির সেই, যেমন দেখো আমি একটা গেঞ্জি পরা, আমি একটা গেঞ্জি পরা, এটা খুবই দামি একটা গেঞ্জি, আমার এক ছোট ভাই দেশের বাইরে থেকে নিয়ে আসছে, কিন্তু এই গেঞ্জি পরে কিন্তু আমি কোনো ফর্মাল জায়গায় যাই না। কি করে যাবেন? কারণ এটা পরার মতো না, রাইট? এটা পরার মতো না, এটা পরার মতো না, এটা পরে কোনো ভদ্র জায়গায় যাওয়ার মতো না। এটা ঘরোয়া ড্রেস, ঘরোয়া শুধু না, মানে ঘুমাইতে যাওয়ার সময়, বাট সে কিন্তু অনেক শখ করে কিনছে এই ড্রেসটা, ঠিক আছে? এটা কিন্তু আমি, এবং আপনি যদি আমাদের এটা আমার ছোট ভাই, আমি কোনোদিন বলছি এটা বলি, আজকে কথা প্রসঙ্গ কেন বললাম যে এটা যেহেতু কোনো ফর্মাল অনুষ্ঠান না, এই ড্রেস পরে আমি কিন্তু একটা টিভি শো করি নাই। আর তুমি যে লাল ড্রেসটা করা সম্ভব না, করা উচিত হবে না, বাট এই ড্রেসটা দৈশিকে দেন, সে এখনই পরে একটা সেলফি তুলে টেস্ট করে পাঠাই দেবে এবং কিশোরগঞ্জে চলে যাবে। আমি ওল্ড হইতে পারি, বাট ওল্ড ইজ সামটাইমস গোল্ড। বুড়া ভাব, প্লিজ গালিগালাজ করো কেন? আমি যাই পড়বো, ওল্ড ইজ গোল্ড, সেটা আমরা এখন তো আমাদের বিরতি নিতে হবে না, যাই হোক আর কি, আমরা বিরতির পর এসে ওল্ড এর দুইটা শোনা। আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আপনাকে বলি, আপনি আমাকে পতাইতে আসেন, আপনি তোতলাইতে দুই ঠোঁটের নিচে মার্বেল নিয়ে পুরাইতে পারবেন না। আমি কথা বলি, ঠিক আছে শোনো, এখন আমি তোমাকে একটা জিনিস সময় দেবো, ওই যে আমি তোমাকে কালারের উপর দেবো, ঠিক আছে? আপনাকে দিচ্ছে না, আজব, আমি খুবই অবাক। আমি বললাম তো, ঠিক আছে, আপনি আমাকে মঞ্জুলবান পান বা জাহিদ পান নাই। আচ্ছা তোমাকে কি পাইছে তাহলে? কেন আমাদের কি পাইছে উনি যে আমাদেরকে কথা বলছে? এক্সাইটেড অবস্থা। ভাই রবি ভাই, আমি তো এরকম না।
না আমরা জি রবি ভাই কখন মানে ভাইনে বলা তো বলা ওই টাইপের না, ভাইনে বলা তো বলা, ঠিক আছে? আমি ভাইনে বলাতে বলাতে বিলিভ করি না। না আমরা তোমার কি ধারণা মঞ্জু, লোবান, মনির এরা ভাইনে বলাতে বলাতে বিশ্বাস করে? এটা তো ছিল রাজীব ভাই, রাজীব ভাই না, এটা তোমার এক প্রিয় ব্যক্তিত্বের ডায়লগ ছিল, এটা ভাইনে বলাতে বলা। অবশ্যই প্রিয়, এবং দুজন একই জিনিস, কিন্তু এখানে রুচির দিক থেকে ঠিক, এবং আসলে কিন্তু রুচির দিক থেকে দারুণ মিল আছে। আমি আবার কি কথা বলা শুরু করবো? আপনি দেখতে আগে তো প্লিজ কোনো সমস্যা, বলো এটা কথা না, আমি তো বলো প্লিজ টেল সামথিং। আমি আপনাকে আর প্যানিক করতে চাই না, মোটেও প্যানিক না, বাট ড্রেস এত জঘন্য একটা ড্রেস, সিরিয়াসলি বলি, তুমি যদি একটা সভ্য, আবারও আপনার ওই পুরোপুরি এত জঘন্য, এত না বললেও চলে। তুমি মঞ্জু, এটা তুমি জানো এটা কিরকম লাগে, দেখা পাগল হয়ে মঞ্জু, এটা কোনো ড্রেস না। এবং ওনাকে বলাতে বিলিভ করে সে পর্যন্ত না, আমি ভাইনে বলাতে বিশ্বাসী ছিলাম, ভাইনেতে না আমরা। আচ্ছা জাহিদ আমাদের সংকেত দিচ্ছে যে কাটতেই হবে এখন, সো ভাইকে বাঁচানোর চেষ্টা। আমি অনেক ফান করলাম, সরি, আমি জাস্ট বলতে ফোন দিলাম, সুন্দর বৃষ্টি হচ্ছে, তো আপনারা শো করতে। ও উই মিস, লোবান ভাই সবচেয়ে বেশি বৃষ্টি মিস করতে। আচ্ছা সিরিয়াসলি বাইরে বৃষ্টি হচ্ছে? বাইরে বৃষ্টি হচ্ছে? আচ্ছা গত শোতে না আপনাদের আরেকটা আরজে প্রমিস করলো যে তাহসান আসবে। আচ্ছা তাহসান, হ্যাঁ সে প্রমিস করছিল, I was eagerly waiting for him. ওকে, তাহসানকে আমরা এতে নিয়ে আসবো, বাট বৃষ্টি সম্পর্কে তুমি কোন গানটা শুনতে চাও বলো তো? বৃষ্টি সম্পর্কে কোন গান শুনতে চাই না। তাহলে কি আমার সাথে বৃষ্টিতে ভিজতে চাও নাকি সেটাও চাও না? ওটা ভিজা হইছে আমার সাথে। ছোট্ট একটা ব্রেকে এখনই যেতে হবে, ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরে আসছি, তখন আমাদের সঙ্গেই থাকবো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। আচ্ছা তারপরে কি সাথে আছি আমি তো আর রবি না, আমরা ব্যান্ডি, আমি মঞ্জু আর লোবান ভাই। রবি ভাই এই মুহূর্তে কোন জায়গায়? রবি ভাই ফোনে ব্যস্ত আছে। তো আমরা কি আমাদের জন্য কি ফোন আছে একটা? তাহলে আমরা কথা বলি। হ্যালো হ্যালো স্যার, রবি ভাইয়া। হাই রবি ভাইয়া, আমি রবি ভাইয়া না, আমি মঞ্জু ভাইয়া। আমি রবি ভাইয়ের সাথে কথা বলবো। অবশ্যই। হ্যালো, কে বলছিলে? আমি অধরা বলছি। কে? অধরা। কি অবস্থা? আনটাচেবল অধরা, কি অবস্থা? তুমি কেমন আছো? অনেক রেগে আছি। কেন আমার উপরে রেগে আছো? আমার উপরে সবাই রেগে থাকে। অনেক ফোন দিচ্ছি, আমরা ফোনটা যাই না, ফোন গেলে তোমরা কি করো না, অনেক রেগেছিলাম। আমরা ফোন দিলে আমরা স্পিক করি না। আমি আজকে মনে মনে আশা করছিলাম যে আজকে যদি ফোনটা না যায়, আর আজকে যদি তোমরা ফোনটা না দাও, তাহলে আমি আর তোমাদের সই শুনবো না। আচ্ছা ফাইন, খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রতিদিন শুনবে? এখন থেকে প্রতিদিন শুনবে এই শো? হ্যাঁ, প্রতিদিন কেন শুনবো? প্রতিদিন কি হয় নাকি? সেটাও ঠিক, এটাও ঠিক। না, অনেকে শোনে তো, প্রতিদিন মেন্টস শোনে, আমাদের তখন বলার কিছু থাকে না। কি অবস্থা? তুমি কেন রেগেছিলে? যে ফোন ধরছিলাম না এই জন্য? হ্যাঁ, বিকজ ফোন ধরতেছিল না। আর রেহান ভাইয়া তো নাই, মেবি ওরে তো পাইলে আমি মাইক দিতাম। কেন? ও যে এত ভাব, ও গড। কেন, কি ভাব নিছে রেহান তোমার সাথে? ওকে নক করলে ও বলে হ্যাঁ আমার তো অনেক ফোন দেয়, তো ওই জন্য তোমাদের ফোন পিক করতে পারি না। ও এটা ভাবে কি? এটা তো সত্যি কথা। অনেকেই ফোন দেয়। হ্যাঁ, আর শুধুই একটা কি বলে, তারপর যদি বলিস আমি তো ফোন দিছিলাম, তোমরা তো ফোন রিসিভ করবো না, বলে যে হ্যাঁ ফোন দেয় তো অনেকে, তাই ফোনটা রিসিভ হয় নাই, কি করবো বলো? আর জাহিদ ভাইয়ের তো কিছু বলবোই না, বলে তো মেসেজ দিলে ও তো রেসপন্সই করে না। আচ্ছা। জাহিদ কেন করো না? জাহিদের তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ, জাহিদের তো অসংখ্য প্লট। আর তুমি আমি মানে কে? মানে রবি। আমি রবি কি করছে? তুমি অনেক পচা। কেন? বিকজ তোমার তো মানে মেসেজ দেওয়া যাওয়াই না, বিকজ তোমার মেসেজ দিলে তো তুমি জীবনেও রেসপন্স করবে না, আমি খুব ভালো করে জানি। না করেই সে বুঝতে পারছে যে তুমি কোথায় মেসেজ দিতে যাচ্ছিলা? অবভিয়াসলি তোমার এফবিতে। এফবিতে? আচ্ছা, তোমার এফবি আইডিটা বলো, দেখে নেই তোমার চাওয়া না। পশ্চিম বাহিনী রেডি হও। হ্যাঁ বলো। হানি কুইন অধরা। বাপরে বাপ, কি নাম! বলি? হ্যাঁ, HU। HU?
HU কেন? হানি তো HONE। না আমি অন্য একটু স্টাইল, তো অন্য স্টাইলের হানি। আচ্ছা HU NY স্পেস QUEN। হ্যাঁ এটা কি স্টুডেন্ট কি? না আরেকটু আছে, স্পেস ADHO। ও অধরা, কোনাপাড়া, ঢাকা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, অসাধারণ। তুমি দেখতে খুবই অসাধারণ। তুমি কি কোনাপাড়া থাকো? হ্যাঁ আমি কোনাপাড়া থাকি। ওই পাড়ার নাম কোনা কেন? লোবান ভাই এই পাড়ার নাম স্থান ছেড়ে উঠে চলে গিয়েছে ছবি দেখতে। কেন? এটা কোনায় থাকে এই জন্য? হ্যাঁ এটা ড্যামরা শেষ মাথায় পড়তে গেছে তো এই জন্য। এটা ড্যামরা শেষ মাথায় পড়ছে এই জন্য এটা নাম কোনাপাড়া। ও ফাইন, অসাধারণ অসাধারণ। অধরা, তোমার নাম কেন অধরা আনটাচেবল রাখা হইলো? যে তোমাকে কেউ ধরতে পারে এই জন্য? না আমার আম্মু বলে আমি নাকি খুব একটু বেশি দুষ্ট, তো আমাকে নাকি কেউ ছুঁতে পারবে না এই জন্য। কেউ ছুঁতে পারবে না এই জন্য তোমার নাম অধরা। জন্মের কতদিন পরে নাম রাখা হয়েছিল সেটা আমি কিভাবে জানবো? তাহলে মানে তুমি কি জন্ম থেকেই মানে খুব দুষ্ট ছিলে? না আসলে ফার্স্ট মে তো এই জন্য আব্বু আম্মু সব করে এই নামটা রাখছে। আচ্ছা ফার্স্ট মে। এরপর আর কয়টা মেয়ে হয়েছে তোমার আব্বু আম্মার? আরেকটা। ও তোমরা তাহলে 2 বোন। তোমার পরের বোনের নাম কি? না 2 বোন 1 ভাই, ভাইয়া বড়। আচ্ছা তোমার পরের বোনের নাম কি? ধরা খাওয়া নাকি কি নাম? না তামান্না। তামান্না। বড় বোনের নাম অধরা, পরের বোনের নাম তামান্না। তামান্নাকে থামান্না। ভাইয়ের নামটা কি? আল আমিন। ওকে ফাইন, খুবই সুন্দর নাম, আল আমিন। অধরা তামান্নার বোন। তামান্না কোথায়? তামান্নাকে দাও একটু ফোনে কথা বলো। ঘুমিয়ে গেছে। আর আল আমিন? ভাইয়াও ঘুমিয়ে গেছে। তোমার ভাইয়াও ঘুমাচ্ছে। তোমার বাবা জেগে থাকলে ও রিস্ক নিতে চাচ্ছে না। সবাই ঘুমায়, শুধু তুমি একা জেগে। ওকে ফাইন। অধরা, তোমার সঙ্গে ফোনে কথা বলে অসম্ভব ভালো লাগলো। তুমি আমাকে রেগুলার মেসেজ দিবা, আমি মেসেজ দেখি অথবা না দেখি, সিন করি অথবা না করি, তোমার সঙ্গে কথা হবেই। বাই বাই। ওকে, আর নেক্সট টাইম ফোন দিলে যদি ফোনটা না ধরে। আচ্ছা তুমি কি কোনো গান শুনতে চাও? অবভিয়াসলি। কোন গান? আমি খুব আগে একটা গান শুনতে চাই, সেটা হচ্ছে যে কি জানি গানটা ভুলে গেলাম তো। আচ্ছা ওর অনেক আগের গান। আমি অনেক আগের একটা গান তোমার পক্ষ থেকে মঞ্জু গিয়ে শোনাচ্ছে, শোনো সেই গানটা। ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো, নিভে গেছে একে একে সব আলো। ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো, নিভে গেছে একে একে সব আলো। আমি জেগে আছি একা, ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে। হে জীবন আমার এলোমেলো, ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো, নিভে গেছে একে একে সব আলো। নিশ্চুপ রাত কাটে একা নীরবে, অসহ্য কষ্টে ঝড় ওঠে বুকে, দুঃখ গড়িয়ে পড়ে শুধু দু চোখ বেয়ে, আসে না তো ঘুম, শুধু যায় ফাঁকি দিয়ে। আমি জেগে আছি একা, ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
চোখে জীবন আমার এলোমেলো, ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো, নিভে গেছে একে একে সব আলো। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি এবং আমার সঙ্গে রয়েছে একটা ফোন। হ্যালো, কে বলছিলে? কেমন আছো? কে? সবাই চমকায় গেছে। কে 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 কে? তাম্মি? এই তাম্মি, কি অবস্থা? কতদিন পর তুমি ফোন দিলাম। এই জন্য খুশি। তাম্মি, তোমার বোন কেমন আছে এটা আগে বলে নাও, কারণ লোবান অধীর আগ্রহ। আমার বোনটা ভালো নেই। কেন? কেন কি হয়েছে? কেন? লোবান মাথা ব্যথা তো, মাইগ্রেনের সমস্যা। লোবান বলে দিব? হ্যাঁ, ওষুধ বলে। লোবান ভাই বাম থাকে, বাম থাকে, বাম মালিশ করে দিয়ে আসেন। হ্যাঁ, লোবান ওষুধ বলো। যা মাইগ্রেনিল আমি আগে খেতাম মাঝে মাঝে। মাইগ্রেনিলটা খেতে বললো তোমার বোনকে, তাহলে লোবান ভাই শো শেষ করে বাম নিয়ে হাজির। আর লোবান অবশ্যই শো শেষ করে আমরা ড্রপ দিব লোবান ভাই। ওকে, বাম নিয়ে চলে যাবে তোমার ওইখানে। তারপর তাম্মি শোনা, চাঁদের কন্যা, তুমি কেমন আছো? এই তো আমি আছি ভালো। ভেরি গুড, খুবই ভালো থাকা খুবই ভালো খবর। তারপর অনেকদিন পর আমি ভালো নাই, আমি নানান ধরনের যন্ত্রণার মধ্যে আছি। কেন, কি যন্ত্রণা তোমার এত? এই যে একজন একটা ড্রেস পরছে, সেই ড্রেসের ছবি ফেসবুকে দেখার পর থেকে আমার মাথা পুরো আল্লাহ হয়ে গেছে। ড্রেস পরার মানুষটাকে দেখে কি তুমি মাথা ঘুরে পড়ে গেছো? না, ড্রেসটা দেখে সিরিয়াসলি মনে 3 সেকেন্ডের জন্য সেন্সলেস হয়ে গেছিল। একটা মানুষের রুচি এত কেন খারাপ হবে? কেউ কি বলতে পারে যে এখন তার চোখে সেটা ভালো লাগছে, সেই জন্য? না, মানুষের চোখে কেন এটা ভালো লাগবে? তুমি তো যে মঙ্গলবার বলো তুমি লুঙ্গি পরতে তোমার খুব ইচ্ছা, এক কাজ করো, সাদা লুঙ্গি সাদা ফতুয়া পরো, খুব সুন্দর লাগবে তোমাকে। হ্যাঁ, আসলে সাদা লুঙ্গি সাদা ফতুয়া অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু কেউ অনেকের কাছে ভালো না লাগলে সে বলবে আমার কাছে সাদা লুঙ্গি সাদা ফতুয়া এটা ভালো লাগে না, এটুক বলবে। কিন্তু কেউ বলবে না এটা একটা সিক কালার, ও যেটা যে জামা পরে সে ফেসবুকে ছবি দিচ্ছে সিক কালার, এটা সিকনেস। এবং সোসাইটি যখন সিক হয়ে যায় তখন সোসাইটি সিনিয়র সিটিজেনদের দায়িত্ব কি সেই সিকনেসটাকে কিউর করা। এখন তাহলে আপনি কি বলতে চান, কিওর করতে হলে কি করতে হবে? এই জাতীয় ড্রেস বাজার থেকে তুলে দিতে হবে। মানে প্রথম দোষটা হচ্ছে বাজারের প্রথম দোষ ওরা আনছে কেন? না, বাজারের দোষটা আমি দোকানদারের সঙ্গে কথা বলছি, যে দোকান থেকে ড্রেস কিনেছে তার সঙ্গে কথা বলছে ভাই বললেন না, আমরা ভালো ভালো ড্রেস একসময় রাখতাম, এই ছাগল পাগল আইসা না এমন সব উদ্ভট কালার খোঁজে, আমরা বাধ্য হয়ে এগুলি করি। এবং ওরা নিজেরা বলে যে এইসব ড্রেস বিক্রি করতে আমাদের খুবই লজ্জা লাগে, আমাদের মনে হয় যে আমরা আজে বাজে কোনো জিনিস সেল করতেছি। কি করবো বলে, মার্কেট এরকম চায়, মানে এই মার্কেট ডিমান্ড এই টাকা বন্ধু ভাই দেখছো কি ও রবি খোঁজ নিছে যে কোথা থেকে ড্রেস কিনছে, মানে ব্যাগ কেনার সময় পাশে ছিলাম, সাথে ও টাকাটা আমার পকেট থেকে গেছে, এটা কেন বুঝতে পারছো না? 8000 টাকা দিতে হয়। বৃষ্টিতে ভিজলে অনেক সময় এরকম টাকা পয়সা ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট করার জন্যই তো বৃষ্টিতে ভেজা, তাই না? একদম বৃষ্টিতে জাস্ট মঞ্জু খুব এই বৃষ্টিতে ভেজার পর এই ড্রেসটা আমাকে কিনে দিতে। এতক্ষণে আমি কিন্তু এই যে আমার ঠান্ডা লাগছে পেরেছি। হ্যাঁ, এই যে আমার মেইন ড্রেসের সমস্যা না, সমস্যা হচ্ছে 8000 টাকা গেছে, 8000 টাকা প্লাস ডাক্তারের এই যে আমি বৃষ্টিতে ভিজে আমার কাশি, কেউ তো জানে না, পলা আমাকে অসাধারণ একটা ড্রেস হয়ে যেত। কি ব্যাপার আপনার কাশি ভালো হয়? এটা যদি 800 টাকা দাম হইতো তাহলে রবি ভাই কইতো অসাধারণ একটা বেস্ট ড্রেস কিনে দিলাম আজকে আমি, এটা বলতো। তোমার চোখ তো করে গেছিল, সেটা বলো তো, ঐশীর চোখ না খারাপ, তোমার চোখ কি? আমি তো ঐশীর চোখে তো ওইটাই লেগে গেছে, আর কোনোটা তো ঐশী নিবে না। আমি বলি আমি বৃষ্টিতে ভেজার পর আমি এমন কাশি শুরু করছি, আমার জাস্ট আমার ক্রেডিট কার্ড ঘষা ছাড়া আর কোনো উপায় ছিল না, জাস্ট পছন্দ একদম এবং সেই জন্য ফেলে চলে গেছিল। এবং তুমি কি খেয়াল করছো তাম্মি, আমার কাশির সাথে দেবদাসের কাশির মিল আছে। ও মানে দেবদাসের চাইতে আমি জাস্ট একটা স্টেপে পিছিয়ে আছি, সেটা হচ্ছে দেবদাসের কাশি সাথে সাথে রক্ত পড়তো, খোঁচা খোঁচা দাড়ি ছিল, আপনার এই মুহূর্তে দাড়ি নাই, আছে খোঁচা খোঁচা দাড়ি আছে। হ্যাঁ, কিন্তু যেটা ঝামেলা হয়েছে দেবদাসের কাশির সাথে রক্ত পড়তো, ব্লাড যাইতো,
আমার যায় না, তোমার অল্প অল্প কাশির সাথে কি যায়? না ব্লাডই যায়, বাট অল্প পরিমাণে। না এই আপনার বদলে লোবান ভাইয়ের যাচ্ছে। তোমার বোনকে একটা খারাপ খবর জানাবা, তোমার বোনের যেমন শরীর খারাপ, লোবানেরও শরীর খারাপ। লোবান মানে কি অদ্ভুত, নাক দিয়ে রক্ত পড়তেছে, লোবানের নাক দিয়ে রক্ত পড়তেছে। তুই কোন ভালো ডাক্তার জানো? হ্যাঁ, এবং সম্ভবত লোন ভাই আসার সময় নাকের উপরে কেউ একটা দিছে। নাকের চেহারা তো ঠিক আছে, এটা ভিতরে রবি ভাইরে কেউ একজন বললো কালার ব্লাইন্ড, আর তুমি তো দেখতেছি রিয়েল। এটা ইন্টারনাল ইনজুরি, এটা বলে আই ইন্টারনাল ইনজুরি। হ্যাঁ, ইন্টারনাল ইনজুরি হইছে। ইন্টারনাল ইনজুরি কি আই, সরি ইন্টারনাল কি আই এন, মানে আচ্ছা যাই হোক, ওইটাই বুঝে নেবে সবাই, বাকিটা বুঝে নেবে। আমার বোন জেগে আছে, শুনতেছে, কিন্তু মানে লোবান ভাই কথা না বললে কিভাবে হবে? মানে এটা একটা ব্যাপার, শুধু একটু হ্যালো বলতে বলো, সামান্য হালকা করে হ্যালো। আপু তুমি একটু হ্যালো বলো। হ্যালো হ্যালো লোবান, এটা বলতে হ্যালো লোবান। হ্যালো হ্যালো লোবান বলেন। হ্যালো বললে তো আমরা সবাই হয়ে যাই। লোবান বলেন স্পেসিফিক। না, উনি তো আমাকে স্মরণ করে না যে আমি ওনাকে স্মরণ করব। স্মরণ করছে, স্মরণ করেনি মানে কি? তোমাকে ওষুধের কথা বলে দিচ্ছে, মাইগ্রেনিল। এই লোবান তুমি হ্যালো বলো। হ্যালো, কত সফটলি বললেন। এই এখন গিটার বাজাইতে পারো? অবশ্যই অবশ্যই। আই সবাই চুপ। লোবান এবং তাম্মির বোন কি যেন নাম? লোবান কি যেন নাম? তিন্নি। লোবান এবং তিন্নি কথা বলবে, এখন কেউ কথা বলবে না। হ্যাঁ লোবান হ্যালো বলো। হ্যালো হ্যালো, একসাথেই বললাম তো। হ্যাঁ, কারণ আপনার মুখ থেকে তো সহজে বের হয় না, তো আপনি তো একসাথে বলবেন, অন্য একটা কপি করবেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। এই যে রবিবার সাথে কথা বলেন। আমি কথা বলতেছি আর রবি ভাই ওখানে আমার না করতেছে। না না না, কথা বলার জন্য না করতেছে। এই তোমরা খুবই সুন্দর, বাইরে বৃষ্টি আর টেলিফোনে বেশ ভালো চলতেছে। হ্যাঁ, আবার 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 হ্যালো বলো তিন্নি। না না, কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারবেন না। আরো আজকে তো নাক দিয়ে রক্ত পড়ছে তো। দেখো তোমাদের দুজনের মধ্যে কি মিল, যেদিন তোমার মাথা ব্যথা থাকে সেদিন লোবানের নাক দিয়ে রক্ত ঝরে। ওই ব্যথারই ফিল কিন্তু এটা। হ্যাঁ, আবার যেদিন তোমার নাক দিয়ে রক্ত ঝরে ওই দিন লোবানের মাথা ব্যথা থাকে। মানে আমার ব্যথার ফিল। আমার না নাক দিয়ে রক্ত ঝরে না, আমার মাথাটা একটু পেইন করে, কিন্তু ওনার একটা সমস্যা, কারণ উনি তো হ্যালো বলতে পারে না, কষ্ট হয় তো, নাকি কথা বলে তো, এইখানে ওনার সমস্যা। আমার আবার এই সমস্যা নাই, কিন্তু তোমাদের মধ্যে যে একটা মিল আছে এটা খেয়াল করছো। তোমার মাথা ব্যথা হইলেই লোবানের নাক দিয়ে রক্ত পড়ে, এবং যেদিন লোবানের নাক দিয়ে রক্ত পড়ে সেদিন আমরা বুঝে নেই যে তোমার মাথা ব্যথা হচ্ছে। কি দারুণ মিল! মানে ধরো ডাক্তার লোবানকে দেখলেই বুঝবে তোমার মাথা ব্যথা করতেছে, অথবা তোমাকে দেখলেই বুঝবে লোবানের নাক দিয়ে রক্ত পড়তেছে। তার কষ্ট করার দরকার নেই। লাইলি মজনু, একদম লাইলির হাতে বা যমজ ভাই বোনের সাথে এটা বাড়ি দিলে যমজ ভাই বোনের বাংলা সিনেমায় দেখা যেত না, যমজ ভাই বোনের। লাইলি মজনুতে তো এরকম, এক বোনের চিমটি মারলে আরেক বোন গায়ে আঘাত, দাগ পড়ে যায়, এরকম আর কি। আমাদেরটা অনেকটা ওরকম অমর প্রেম। তুমি ওইসব বাংলা সিনেমাগুলো দেখছো যেখানে যমজ ভাই যমজ বোন থাকে, যে এক বোনকে চিমটি মারলে আরেক বোন কোথায় কোথায় কোথায়, ঠিক আছে, এক বোন আগুনে পড়ে গেছে আরেক বোন জ্বলতেছে, একদম সেই রকম আত্মা টু আত্মা কানেকশন লোবান এবং তিন্নির মধ্যে। তিন্নি, তুমি কি জানো একটা নায়িকা ছিল বাংলাদেশের, তিন্নি? হ্যাঁ, একটা নায়িকা ছিল, একটা না বেশ কয়েকজন, এখনো যেমন একজন আছেন শ্রাবস্তী দত্ত, তিনি, তার কথা বলছি না। এর আগে আরেকজন তিন্নি ছিলেন, তিনি মডেল ছিলেন, পরে তিনি সুইসাইড করেন তিন্নি, এবং তার ডেড বডি পাওয়া যায় বুড়িগঙ্গা সেতুর নিচে। অনেক আগে ঘটনা, 15 বছর হয়েছে। কাজেই তিন্নি, তোমার মাথা ব্যথা এটা খুব খারাপ লক্ষণ, কারণ ওই তিন্নিরও মাথা ব্যথা ছিল, এবং তুমি সবসময় সাবধান থাকবা, কারণ ওই তিন্নি কিন্তু ওই তিন্নির লোবান ভাইয়ের সাথে কোনো কানেকশন ছিল। এটা শিওর তুমি লোবান? হ্যাঁ শিওর। তুমি আকামটা তুমি করো নাই তো? আচ্ছা ঠিক আছে। তারপরে তুমি নিজে অনেক সাবধানে থাকবা, ছেলেরা এরকমই হয়, ঠিক আছে? ওই তিনজন আমার না, ওনার সবাদিটা অনেক বড়, আপনি তো বলছেন, উনি জায়গায় জায়গায় কারো কষ্ট দেখলেই সেখানে তার উপর গলে পড়ে, ওনার কষ্ট দেখলে ছুটে পড়ি, কিন্তু রবিবার মতো অত প্লট আমার নেই, আমার প্লট সীমিত, ওইখানে শুধু তুমি আছে। হ্যাঁ, সীমিত থাকবে। তিনি কিন্তু দারুণ টকটক করে কথা বল, ওর কিন্তু এক ধরনের মেন্টাল বন্ডেজ তৈরি হয়েছে, এবং মানে না অ্যাঙ্গেলে কথা কয়, একদম অ্যাঙ্গেল, লোবান ভাই ডাইরেক্ট না, একটু অ্যাঙ্গেলে ছুঁয়ে ছুঁয়ে যায়, বুঝতে হলে আরেকটু সময়। এটা কিন্তু লক্ষণ, একদম খুবই লক্ষণ, এটা একদম প্রেমের প্রথম লক্ষণ, এটাই।
তিনি আমি আর ঐশী যেমন বৃষ্টিতে ভিজছি, তুমি আর লোবান কোনোদিন বৃষ্টিতে ভিজবা না? রক্ত পড়াটা ঠিক হবে। বৃষ্টিতে ভিজার বিন্দুমাত্র ইচ্ছা নাই। ওনাকে বৃষ্টিতে ভিজান কেন? ওনার অনেক ইচ্ছা। লোবান সিরিয়াসলি তুমি কোনোদিন বৃষ্টিতে ভিজছো? ছোটবেলায় ভিজছি, বড়বেলায় ভিজছি। বড়বেলায় কোনো মেয়ের সাথে বসে বৃষ্টিতে ভিজো নাই? এগুলো অনেরে বলা যাবে না, নিষেধ। আচ্ছা, আমার একটা দারুণ অভিজ্ঞতা আছে, আমি প্রচুর বৃষ্টিতে ভিজছি। এটা হচ্ছে সুযোগ পাইলেই ভিজে। জিজ্ঞাসা করেন না না কে আমি না রবি ভাই? ওই যে বলতেছে সে, এই যে দেখছেন অ্যাঙ্গেলে কথা, যে বলতেছে সে, এগুলা তো লক্ষণ। হ্যাঁ, সমস্যা কি তোমার? সমস্যা না, আমাদের আমাদের খুবই ভালো লাগছে, গান গাইতে ইচ্ছা করতেছে। গান আমরা একটু পরে শুনবো, আর একটু কথাবার্তা হয়ে নেই। ওই গানটা কোন গানটা? ওই বৃষ্টি ভেজা রাতে চলে যাও না। না এই গানটা না, এর থেকে আরো সুন্দর ছিল আমার সারাটা দিন মেঘলা আকাশ। ওয়াও, অসাধারণ। রুচিটা ভালো, এটা ভালো, টেস্ট ভালো, টেস্ট অবশ্যই ভালো। তা নাহলে লোবানকে পছন্দ করে, টেস্ট অবশ্যই ভালো। লোবান ভাইও টেস্টি। আবার কিন্তু সিরিয়াসলি বৃষ্টির ভেজার অনেক অভিজ্ঞতা আছে এবং আমার মানে কি বললাম ক্যাম্পাস লাইফ। লাস্ট অভিজ্ঞতা হচ্ছে 8,000 টাকা দিয়ে খোয়ানো, বৃষ্টিতে 8,000 টাকা দিয়ে বৃষ্টিতে ভিজে খোয়ানো। বাট বৃষ্টির ভেজে যে অভিজ্ঞতাগুলো সেগুলো সিরিয়াসলি দারুণ ছিল, সিরিয়াসলি। এবং আমি জানি না কেউ তার প্রেমিকার সাথে কোনোদিন বৃষ্টিতে ভিজছে কিনা। যদি না ভিজে থাকে আমি বলবো সে বাংলাদেশে যদি জন্মে তার প্রেমিকার সাথে হাত ধরে সে যদি বৃষ্টিতে না ভিজে থাকে তাহলে সেটা তার জীবনের একটা অন্যতম বড় মিসিং পার্ট। মুনিরের ঘটনা কি? না আমার তো মনে হয় না শফিকে আছে, যেহেতু মনির গড়ায় বুঝলাম না তিনি কি বললো। না আমার মনে হয় সেটা করছে, সেই পার্টটা মিস করে দেয়। না লোবান অবশ্যই বৃষ্টি ভিজছে। সে মানে কি? সে ওই যে অ্যাঙ্গেলে কথা হচ্ছে, এটা তো স্ট্রেট বলেন আপনি, সমস্যা কি? লোবান বলেন। আপনাকে আমি স্ট্রেটই বললাম, আপনি অবশ্যই এই পার্টটা মিস করেন নাই। না বৃষ্টিতে তো ভিজছি, বৃষ্টিতে অফিস থেকে বাসায় যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি, যাবো কিভাবে ভিজতে? লোবান ভাই বাসায় গেলেও বৃষ্টি, কিন্তু আপনি যে একা বৃষ্টিতে ভিজেন নাই এটা আপনি বলতে পারেন। লোবানের কি বইয়ের নাম বৃষ্টি? জিনিসটার নাম বৃষ্টি। কাজেই তিন্নি তুমি বৃষ্টির কাছ থেকে দূরে থাকো। মাথা কিন্তু সারবে না রে মা, সারবে। হ্যাঁ, বৃষ্টি তোমার জন্য খুবই ক্ষতিকর। বৃষ্টি থেকে সাবধানে থাকো, সাবধানে। অলওয়েজ তুমি সাথে একটা রেইনকোট এবং একটা ছাতা দুইটাই রাখবা, যাতে ছাতা নষ্ট হয়ে গেলে রেইনকোট পরতে পারো। রেইনকোট নষ্ট হয়ে গেলে সেটা প্রয়োজন হবে না, কারণ সে কাজটা উনি করবে, যেন উনি ছাতা ধরবে, আমি কষ্ট করতে যাব। সেটাই দেখছো তো? ইয়েস, বন্ডনেস আছে, বন্ডনেস ফেভিকল। ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরে আসছি। তবে ব্রেক থেকে ফিরে এসেই আমরা মঞ্জুর গলায় শুনবো তিন্নি এবং লোবানকে নিয়ে একটি বৃষ্টিমুখর গান। তবে তার আগে ছোট্ট একটা ফান বিরতি। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। শুনছেন মেন্টোস বাতি জ্বালাও, সাথে আছি ব্যান্ডি, ও না সরি, সাথে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে আছি আমরা ব্যান্ডি। আমি মঞ্জু, লোবান ভাই, মনির এবং নুহেলা জাহিদ আর রবি ভাই ব্যস্ত আছে, একটু পরে আসবে উনি। আচ্ছা, আমরা তাইলে লোবান ভাই ওই যে আপনার উদ্দেশ্যে ওই গানটা একটু গায়ে দিই। ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার যে রূপে রাঙা পিয়ায় আমার। ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার যে রূপে রাঙা পিয়ায় আমার, পিয়ায় আমার, পিয়ায় আমার। সাদা মেঘ যায় উড়ে নীল গগনে, তারি মাঝে চাঁদ ভাসে আপন মনে। সাদা মেঘ যায় উড়ে নীল গগনে, তারি মাঝে চাঁদ ভাসে আপন মনে। মায়ায় ভরা রূপের বাহার, মায়ায় ভরা রূপের বাহার, তার যে মায়াবী প্রিয়ায় আমার। ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার যে রূপে রাঙা প্রিয়ায় আমার, প্রিয়া
প্রিয়ায় আমার, প্রিয়ায় আমার। যখন থাকে আমাবস্যা ভীষণ অন্ধকার, তখন বুঝি চাঁদের আলোর সবটুকুই ধার। আমার প্রিয়ার গুণের আলো নিজস্বই তার, আধার রাতে সময় হয় মালা গাঁথিবার। যখন থাকে আমাবস্যা ভীষণ অন্ধকার, তখন বুঝি চাঁদের আলোর সবটুকুই ধার। আমার প্রিয়ার গুণের আলো নিজস্বই তার, আধার রাতে সময় হয় মালা গাঁথিবার। স্মৃতির ঘেরা ফুলের বাহার, স্মৃতি ঘেরা ফুলের বাহার, নতুন চাঁদের আগমনে দেয় উপহার। ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার চেয়ে রূপে রাঙা প্রিয়ায় আমার। ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার চেয়ে রূপে রাঙা প্রিয়ায় আমার। প্রিয়ায় আমার, প্রিয়ায় আমার। পূর্ণিমা চাঁদের আলো ত্রিভুবনে, দুজনায় প্রেমে মাতি ফুল বাগানে। পূর্ণিমায় চাঁদের আলো ত্রিভুবনে, দুজনায় প্রেমে মাতি ফুল বাগানে। স্মৃতি ঘেরা ফুলের বাহার, স্মৃতি ঘেরা ফুলের বাহার, নতুন চাঁদের আগমনে দেয় উপহার। ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার চেয়ে রূপে রাঙা প্রিয়ায় আমার। ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার চেয়ে রূপে রাঙা প্রিয়ায় আমার। প্রিয়ায় আমার, প্রিয়ায় আমার। এটা কিন্তু আজম খানের গান ছিল। এটা আমাদের গুরু আজম খানের গান। হ্যালো, কে বলছিলে? হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা আবার চেষ্টা করো। যার লাইন কেটে গেল তুমি আবারও চেষ্টা করো। ইনশাল্লাহ আজ হোক কাল হোক, একদিন না একদিন আমাদেরকে তো পাবেই পাবে, পাবেই, পেতেই হবে, পেতেই হবে। না পেতে কোনো উপায় নাই, অবশ্যই পাবে। তা আমার ট্যাগ করা যায় না ফেসবুকে, না অদ্ভুত একটা কি করা যায় না? আছে পেজ, আমাকে ট্যাগ করা যায় না। আপনাকে ট্যাগ করা যাচ্ছে না? এটা মানে কি ফেসবুক কর্তৃপক্ষের একটা ষড়যন্ত্র, একটা স্ট্রেট একটা ষড়যন্ত্র। আমাকে যারা ফেসবুকে অ্যাড করতে চাও তারা লিখো ASHIF স্পেস ENTAZ স্পেস RABI, আসিফ ইমতাজ রবি। এবং তারপর হচ্ছে যার ফলোয়ার সবচেয়ে বেশি 80-90 হাজার, সেই হচ্ছে অরিজিনাল আসিফ ইমতাজ রবি। এর বাইরে আরো নকল 5-6, তুমি আসিফ ইমতাজ রবি লিখে সার্চ দাও, ইউল সি দি ম্যাজিক। প্রচুর নকল আসিফ ইমতাজ রবি আছে, ঠিক আছে। এবং তারা নাকি মেয়েদের সাথে রেগুলার কথা বলে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমার আইডি সংখ্যা, মানে এটা যে কি ভয়াবহ অবস্থা। আমি একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আসিফ ইমতাজ রবি ফেসবুক। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং আমি ঘটনা কিভাবে জানলাম? আপনি কত ফেমাস না, ফেমাসটা এটা যে কি লেভেলের বিপদ আমাকে ফেলতেছে। এরা রেগুলার স্ট্যাটাস আপডেট দেয়, ঠিক আছে। এবং না, মজার ব্যাপার কি জানেন, একজন নুহেলা জাহিদ সে যে একটা মেয়ের সাথে মোটামুটি অনেক, মানে এই যে এটা এই আমার একটা আইডি, ঠিক আছে। মানে আমি কি বলবো আমি ঠিক জানি না, একদম হুবহু পুরো আমি যা লিখছি যাবৎকালের RJ@ABC রেডিও লেখা রাখছে। আপনার ওটার থেকে কপি নিছে সব, ঠিক আছে। আবার ব্র্যাকেটে লিখে রাখছে দিস ইজ রবি। রে অদ্ভুত ব্যাপার, মানে আপনি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছেন না যে কোন ব্র্যাকেটে আবার লিখে রাখছে দিস ইজ। মানে সমস্যা কি, মেয়েরা তো বুঝে না, এদেরকে ইনবক্স করে এবং এই আসিফ ইমতাজ রবি অ্যান্সার দেয়, আল্লাহ জানে কি লেখে এরা, ঠিক আছে। এবং আমাকে ফেসবুকে একটা সিরিয়াসলি একটা সিভিয়ারলি, আরেকটা সে আবার একদম মানে পুরো টাইম টু টাইম ব্র্যাকেট লিখে রাখছে রাজীব, কি বলে, রাইটার। আমি কি পেজ, ও একটা পেজও করছে, ভালো তো রেগুলার, মানে যে মানে কোন লেভেলে। এবং আমি যখনই প্রোফাইল ছবি বদলাচ্ছি ওরাও একদম অবিকল সেই প্রোফাইল ছবি করে দিচ্ছে। আপনাকে অলওয়েজ ফলো করতেছে, ভালো তো না। এটা মঞ্জু, এটা ঝামেলাটা কি হয়, এটা সিভিয়ারলি একটা ঝামেলা হয়। সেটা হচ্ছে যে এটার কারণে আসলে অনেক রকম বিপদ হতে পারে, অনেক ধরনের বিপদ হতে পারে। কাজেই বন্ধুরা কখনো একটা
হ্যাঁ সেই বিপদের কথাটাই বলতে যাচ্ছিলাম যে একটা ছেলে নুহেলা জাহিদ সেজে একটা মেয়ের সাথে মোটামুটি ওই মেয়েটা যখন ওই ছেলেকে নক করছে, জাহিদ নামের ছেলেটা, ও নিজেকে নুহেলা জাহিদ হিসাবে দাবি করছে এবং এক পর্যায়ে ওই মেয়েটা নরসিংদী থেকে ঢাকায় চলে আসছে ওই ছেলের সাথে, মানে তার চিন্তা ভাবনার মধ্যে আমাদের এই জাহিদ, নুহেলা জাহিদ, এবং সে যখন ওই ছেলেটাকে দেখছে তখন সে ডিসিশন তো আলটিমেটলি চেঞ্জ করবে। কিন্তু ঘটনা ওই কতদূর গড়ায় গেছে চিন্তা করেন, মেয়েটা রীতিমতো তার ফ্যামিলি থেকে ধরেন টাকা পয়সা নিয়ে পালায়, একদম পালানোর জন্য যে প্রস্তুতি দরকার পুরোপুরি সেই প্রস্তুতি, আল্লাহ না করুক এটা অনেক খারাপ পর্যায়ে হতে পারে। আমরা ক্রাইম পেট্রোল দেখতে পারি, ওই ছেলেটা সামহাও হয়তো অত খারাপ ছিল না বলে মেয়েটা আবার বাড়িতে ব্যাক করতে পারছে, হয়তো নাও পারতে পারতো, আরো অনেক বড়। আমি কালকে এটা নিয়ে একটা স্ট্যাটাস দেবো, তবে আমার স্ট্যাটাসে অনেক বেশি পপুলার হচ্ছে এই শো। আমি মঙ্গলবার শোর একদম মাঝামাঝি সময় এই কথাটা বলবো, কারণ একই অভিজ্ঞতা আমারও হয়েছে। আমি বলি, আমাকে মাঝখানে একটা মেয়ে হঠাৎ করে ফোন দিচ্ছে, আমি তখন অফিসে, ফোন দিয়ে আমি খুব ন্যাচারালি তাকে জিজ্ঞাসা করছি যে আপনি আমার নাম্বার কোথায় পাইলেন। বলে আপনার নাম্বার আমি যে কোনো ভাবে পাইছি, এবং কিছুতেই স্বীকার করলো না, বলছে যে একজন দিছে তাকে। ঠিক আছে, তারপর বললো যে আমি আপনার সাথে ফেসবুকে অনেকদিন ধরে কথা বলি, ফেসবুকে আপনি কোনোদিন আপনার নাম্বার দেন নাই, আমি আরেকজনের কাছে নাম্বারটা পাইছি, আমার সাথে কথা বলেন। বলে হ্যাঁ আপনার সাথে কথা বলি, এবং আপনি এখন মুখে যত ভদ্রভাব দেখাচ্ছেন, আপনি কিন্তু ফেসবুকে আমার সাথে অনেক ইন্টিমেট কথা বলেন। আমি সিরিয়াসলি অফিসে ছিলাম, আমার একটু পরে মিটিং ছিলাম, পুরো নার্ভাস হয়ে গেছি। আমি বলছি জাস্ট আপনাকে কিছুক্ষণ পরে আমি রিং ব্যাক করতেছি। আচ্ছা, পরে আমি তাকে মিটিং শেষ করে তাকে আমি রিং ব্যাক করছি। রিং ব্যাক করার পর তার আইডি নিয়ে আমি আমার আইডি থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, এবং তাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি সে সাথে সাথে বলছে ও মাই গড, মানে কত কিছু সে আল্লাহ জানে। ঠিক আছে, তারপর সে বলছে যে এইটা অরিজিনাল আইডি, তখন সে আরেকটা লিঙ্ক পাঠাইছে, ওইটা হুবহু আমারটা ডুপ্লিকেট, একদম এত আপ টু ডেট। বলে এটা কার? আমি বলছি এটা কার আমার কোনো ধারণা নাই, এটা কার। বলে না, আমাকে সে বলছে, মানে যে ওই নকল আসিফ ছবি, সে তাকে বলছে যে ওইটা আমার অফিসিয়াল আর এটা আমার পার্সোনাল, এই জন্য এটার ফলোয়ার কম। আচ্ছা, মানে বাট এই ব্যাপারগুলো অ্যাড্রেস করা দরকার, কারণ এটা একটা সাইবার ক্রাইমের যুগে আমরা বসবাস করতেছি। আমরা এটিএম এ কার্ড ঢুকাচ্ছি, সেই কার্ড জাল হয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা হ্যাকিং হয়ে এবং অন্য জায়গায় চলে যাচ্ছে। গভর্নরকে বলতে হচ্ছে যে এটা আমার কাছে একটা ভূমিকম্পের মতো। কাজে আমাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে আমাদের ব্যাপক সতর্ক থাকতে হবে। এই যে মেয়েটার কথা বললা, ঠিক আছে, যে ছেলেটা, আমি তাকে মানে কি বলবো, আমি তাকে খুব জঘন্য ভাষায় গালি দিতে চাই ওই ছেলেটাকে, যে সে যে একটা মেয়েকে বাড়ি থেকে, আমি এটা শুনলাম, বাড়ি থেকে বের করে নিয়ে আসছে, নরসিংদীর মতো জায়গা থেকে একটা মেয়ে, নিশ্চয়ই প্রথমে ঢাকার মিরপুরে আসছে, মিরপুর থেকে আবার বলছে দেন টঙ্গী যাইতে হয়েছে, মানে ওই মেয়েটা একা একা এইভাবে ঢাকা থেকে ই করতে হয়েছে আর কি। তার মানে একটা মেয়ে কি লেভেলের ডেসপারেট হলে নরসিংদী থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে তাকে টঙ্গী যেতে হয়েছে। আমাদের একটা ব্যাপক সতর্ক বাণী দিতে হবে। আমরা এই শো তো এখন শেষের দিকে, এখন হয়তো অনেকেই শুনছে না, অনেকেই ঘুমায় পড়ছে, বাট আমরা আগামী শোর মঙ্গলবারের শোর মাঝামাঝি সময়, আগামী শুক্রবারে আমরা একই কথা বলবো, জানাবো সবাইকে, জানানো। আমার মনে হয় যে আমাদের ইন্টারনেটটা আমরা এখনো ঠিকভাবে ব্যবহার করতে পারি না, কারণ যেমন বললাম না যে আসিফের ছবি 1000টা দিয়ে আইডি খোলা যাবে, কিন্তু ওই যে facebook.com/thisisrobi এটা কিন্তু জাস্ট একবারই করা যাবে। এটা আরো একটা বিষয় হচ্ছে যে আসলে রেডিওতে তো দেখা যায় না, সো মানে কে কোনটা, ফোনে যদি কথা বলে, ইভেন ভিডিও কলও যদি দেয়, তাও তো বুঝবে না যে এটা আসল জাহিদ না নকল জাহিদ। কাজে সো ব্যাপারগুলোকে আসলে, কাজে আমাদের লিসেনারদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যারা ভাবছো মনে মনে যে তুমি মঞ্জুর সঙ্গে কথা বলছো, যারা ভাবছো মনে মনে তুমি লোয়ানের সঙ্গে কথা বলছো, বা তুমি মনিরের সঙ্গে কথা বলছো, অথবা তুমি জাহিদের সঙ্গে কথা বলছো, একবার একটু ক্রস চেক করে দেখো যে কথা বলা। এবং ফেসবুক কিন্তু কথা বলার জন্য কোনো রিলায়েবল জায়গা না, কোনোভাবে ফেসবুক কমিউনিকেশনের কোনো টুল না। ফেসবুক হচ্ছে একটা শোরুম, ফেসবুক হচ্ছে একটা বাজার, যে বাজারে তুমি তোমার কিছু প্রোডাক্ট দেখাতে পারবা। কি প্রোডাক্ট? তুমি যদি গায়ক হও তাহলে তোমার গান তুমি সেখানে দিতে পারবে ফেসবুকে, যেমন একটা নতুন গান বের হয়েছে তোমরা শোনো। তুমি যদি আর্টিস্ট হও, তোমার একটা কার্টুন বা ছবি সেই বাজারে দেখাতে পারবা। তোমার চেহারা যদি ভালো হয়, এবং তুমি যদি মনে করো যে তোমার চেহারা তুমি বাজারে বেচবা, তাহলে তোমার কয়েকটা প্রোফাইল ছবি সেখানে দিতে পারবা। তুমি লেখক হইলে তোমার কিছু লেখা স্যাম্পল
ফেসবুকে দিতে পারবা। এর বাইরে কিন্তু ফেসবুকে বাংলাদেশ এখন পর্যন্ত মানে আরেকটা পজিটিভ আছে যেটা আমার কাছে মনে হয় যে অনেক সময় দেখা যায় যে অনেক পুরাতন বন্ধু কখনো কখনো পাওয়া যায়, সেটার একটা সুবিধা হয়তো পাওয়া যায় না। এগুলো তো একদম বাস্তব, এগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সেটা থাকে, এটা প্রপার ইউজ, বাট আসলে সেই সাথে অনেক অনেক বেশি খারাপ ইউজ হচ্ছে, খুবই অ্যাবিউজ হচ্ছে। খেলা আমরা আমাদের এই শো থেকে একবার মোহিত কামালকে ফোন দিছিলাম এবং সে বলছিল ফেসবুকের কারণে তার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, অনেক মানে ফেসবুক অ্যাডিক্টেড নামক একটা বের হয়েছে এবং ফেসবুক অনেকের লাইফ নষ্ট করে দিচ্ছে। আমি বলি একটা মোবাইল ফোন কোম্পানি একবার একটা অফার দিছিল, সারা রাত ফোনে ফ্রি কথা বলা যাবে, প্রথম 1 মিনিট 2 টাকা, তারপর সারা রাত ফ্রি। এবং আমরা যখন একটা শো করতাম হৃদয় নার্সিং হোম, তখন একটা বড় গ্রুপ আসতো মানসিক সমস্যা নিয়ে এবং তাদের গল্পই শুরু হইতো যে আমরা ওই নাম্বারে যখন রাতের ফ্রি কথা বলা হইতো আমরা ওই নাম্বারে ফ্রি কথা বলতাম। আমি সেদিন একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছিলাম, সেই ছেলে খুবই ভালো ছাত্র, গ্রাম থেকে ঢাকায় এসে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এমবিএ করছে, এখন মধ্যে চাকরি পায় না, এমবিএ করছে 7 বছর। আমি বললাম তোর প্রবলেমটা কি? বললো ভাই আমি ওই ফ্রি মোবাইলে সারা রাত কথা বলতাম, সারা রাত মোবাইলে প্রতিদিন কথা বলতাম, একদিন একজনের সাথে কথা বলতাম এবং আমার লাইফটা পুরোপুরি শুধু কথা বলার জন্য নষ্ট হয়ে গেছে, নেশা হয়ে গেছে। এবং শুধু ফেসবুকের কারণে লোক ফেসবুক দিয়ে সবচেয়ে লাভবান যদি কেউ হয়ে থাকে এই পুরো রুমের মধ্যে, তাহলে এটা আমি একদম খুব দাবি নিয়ে বলতে হবে এটা আমি, কারণ ফেসবুক আমার জীবিকা। ফেসবুক দিয়ে আমি আমার বই বিক্রি করি, ফেসবুক দিয়ে আমি আমার এই শোর প্রচারণা করি, ফেসবুক দিয়ে আমি আমার অনেক কি বলবো অনেক জাতীয় কাজ করছি, আমি অনেক ফান্ড রাইজিং করছি, অনেকের উপকার করার চেষ্টা করছি। আমি নিজে বলতেছি যে এই টুলটাকে ব্যবহার করার আগে এই টুলটা ভালো করে বোঝো, এবং এটা কিন্তু খুব রিলায়েবল টুল না। তুমি ফেসবুকে কোন একটা মেয়ের সঙ্গে কথা বলতেছো, তোমার ধারণা এই মেয়েটা একটা সত্যিকারের মেয়ে নাও হতে পারে, রাইট? ফেসবুকের কারণে অনেক মেয়ে, অনেক সত্যিকারের ছেলে তাও নাও হতে পারে। কাজেই ফেসবুকে যদি কেউ জাহিদের ছবি, লুক এটা কতখানি ফেক একটা জায়গা, যে কেউ জাহিদের ছবি নেট থেকে নামায়া জাহিদুল ইসলাম লিখে ফেসবুক আইডি খুলতে পারে। এমন কি হতে পারে আমাদের পরিচিত, আমাদের সমস্ত কিছু জানে, কিন্তু চরিত্রগত দিক থেকে ভালো না, ঠিক আছে, উদ্দেশ্য খারাপ। আবার দেখো মানুষের কমিউনিকেশন যত জটিল হয় সে তত বাধা অতিক্রম করে কাছে পৌঁছাইতে পারে। আমাদের একসময় যখন চিঠি লেখাটা মানে টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, চিঠি লেখাটাই ওইটা অন্যরকম ফিল ছিল। আমরা একটা চিঠি দেওয়ার জন্য একটা খাটাখাটনি করতে হইতো, একটা চিঠি লেখা, সেটার মধ্যে একটু সুগন্ধ মাখানো, একজন পিয়ন খুঁজে বের করা, সেই চিঠিটা মেয়ের হাতে পৌঁছানো, একটা ব্যাপক সংগ্রামের বিষয় ছিল। বাবার হাতে বা মার হাতে পড়ে যাচ্ছে সেই নিয়ে চিন্তা ভাবনা করা, ফলে হয়তো কি সেই চিঠিটা বা সেই সম্পর্কটার ব্যাপারে আমাদের একটা মিসিং মায়া থাকতো। মানে সেই চিঠি দেয়াটা এত কষ্টকর একটা কাজ ছিল যে আমি যাকে চিঠিটা লিখতাম এই সম্পর্কটার ব্যাপারে আমার একটা মায়া ছিল, আমার একটা মানে আমার একটা কেয়ার ছিল, আলাদা একটা কেয়ার ছিল, এবং এই সম্পর্কটার একটা আলাদা মূল্য ছিল। আর এখন আমি চাইলে যে কোনো মেয়েকে আই লাভ ইউ লিখে একসঙ্গে 500টা মেয়েকে পাঠাইতে পারি, এটা কোনো ব্যাপার না। তাহলে আমার এই অনুভূতিটা আসলে কিসের অনুভূতি? জাস্ট কপি পেস্টের অনুভূতি। আবার কি একটা মেয়ের সঙ্গে তখন দেখা করা বা একটা মেয়ের জন্য একটা ছেলের সাথে দেখা করা কত ডিফিকাল্ট ব্যাপার ছিল। আর এখন তুমি চাইলেই ওয়েব ক্যাম খুলে তুমি তার একদম ক্যান ইউ ইমাজিন যে একটা মেয়ের সাথে আমি দেখা করব, আমাকে দেখা করতে হবে একটা পাবলিক প্লেস, এছাড়া তো কোনো উপায় নাই, কোনো তো উপায় নাই। আমাকে কোনো রেস্টুরেন্টে গিয়ে দেখা করতে হবে, নয়তো রাস্তায় দেখা করতে হবে, নয়তো ক্লাসরুমে গিয়ে দেখা করতে হবে। বাট আমি ওই মেয়েটাকে বিয়ে না করা পর্যন্ত তো তার বেডরুমে আমি ঢুকতে পারতেছি না। বাট থ্রু এ ওয়েব ক্যাম তুমি ওই মেয়ের বেডরুম কেন, ওই মেয়ের ওয়াশরুম পর্যন্ত তুমি ঢুকে পড়তে পারো, চলে যেতে পারো। তুমি হয়তো ভাবতেছো এটা তুমি বেনিফিটেড হচ্ছ। ইয়েস, তুমি যদি বেনিফিটেড তখনই হবা যদি তোমার একটা প্রপার ইউজটা তুমি করো। আর তুমি এটা যদি অ্যাবিউজ করো, তোমার ধারণা তুমি আরেকজনকে অ্যাবিউজ করতেছো না, তুমি নিজে অনেক বেশি অ্যাবিউজড হচ্ছ, অনেক বেশি অ্যাবিউজড হচ্ছ। তোমার ধারণা তুমি কোনো একটা মেয়ে খুব ইন্টিমেট কিছু ছবি দেখলা এবং যে আমাদের একটা মেয়ে আমাদেরকে আগে ফোন দিত, কুঞ্জ একটা গ্রুপ চালায় জাস্টিস ফর ওমেন। আচ্ছা, জাস্টিস ফর ওমেন সেটা হচ্ছে সাইবারে ফেসবুকে যেসব মেয়েরা হেনস্থার শিকার হয়, হ্যাঁ, এরকম ভিকটিম এইসব ভিকটিম মেয়েদের সাপোর্ট দেয়। কয়েকদিন আগে কুঞ্জ একটা ঘোষণা দিচ্ছে, নুট ছবি নিয়ে আমি আর ডিল করতে চাই না। কি হয়েছে সেটা হচ্ছে এক গাদা মেয়ে কুঞ্জোর কাছে গেছে, কুঞ্জোর বা যে জাস্টিস ফর ওমেনের কাছে গেছে, এক গাদা মেয়ে। কুঞ্জ আমাকে বললো প্রায় কয়েক হাজার হবে ভাইয়া, আমার মাথা খারাপ হয়ে গেছে। কি সবার একই কেস, বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে আমার নুট ছবি দিছিলাম, এখন এই নুট ছবি বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে, আমি এখন কি করব? কুঞ্জ প্রথম কেসটা নিচ্ছে, নিয়ে সেই ছেলেকে ধরে পিটায়া পাটায়া
হ্যাঁ ওই ওয়েব লিঙ্ক গুলা ডিসেবল করে সমাধান করছে, এরপর আরেক নেই। আমি বলছি হাজার হাজার প্রতিদিন, আমার মাথা খারাপ হয়ে যেতেছে। এবং আমাকে বললো যে আপনি ভাইয়া যদি নোট ছবিগুলো দেখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত জঘন্য। আমরাও প্রেম করি, আমরাও প্রেম করছি, কিন্তু তা বলে একটা মেয়ে এত জঘন্য ভঙ্গি করতে পারে এবং বাধ্য করে না। একটা মেয়ে হয়তো বুঝে না, সে হয়তো কি বলবো, সে হয়তো ঝোঁকের মাথায় সে দিয়ে ফেললো, দিয়ে ফেলার পর লাপড়ে কে এলো। আমি প্রত্যেকটা মেয়েকে বলতেছি এবং প্রত্যেকটা ছেলেকেও বলতেছি, তুমি যখন তোমার মোবাইল ডিভাইস দিয়ে অথবা তোমার ল্যাপটপ থেকে তুমি যখন একটা ছেলেকে বা একটা মেয়েকে ছবি পাঠাও, তোমার ধারণা ব্যাপারটা তোমাদের দুজনের মধ্যে থাকে? পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোন সফটওয়্যার আসে নাই যেটা তোমার এই সিকিউরিটিটা দিতে পারে। ওটা কমপক্ষে 6টা থেকে 7টা চ্যানেল ঘুরে ছেলেটার হাতে পৌঁছায় বা মেয়েটার হাতে পৌঁছায়। এইসব জায়গা থেকে ছবিগুলো লিক হয়। আমরা যে এত পর্নোগ্রাফি দেখি, এদের সোর্স কোথায়? এইসব সাইটগুলো হচ্ছে এদের সোর্স। সো বি ভেরি কেয়ারফুল অ্যান্ড প্র্যাকটিক্যাল। ফেসবুকটাকে খুব লাইটার জায়গায় রাখো, প্রফেশনাল জায়গায় রাখো। তোমার কোনো বই বের হইছে, প্লিজ ফেসবুকে লেখো। তুমি লেখা সামাজিক জায়গায় রাখো, অন্তত সামাজিক জায়গায় রাখো, ঠিক আছে? বাট ফেসবুক দিয়ে যে তলে তলে প্রেম করতে হবে, ইনবক্স কিং হইতে, ডোন্ট ডু দিস। এটা তোমার লাইফকে ধ্বংস করে দেবে। শুধু তোমার লাইফ না, তুমি যাদের সঙ্গে উল্লি করতেছো তাদের লাইফকে ধ্বংস করে দেবে। কেন ধ্বংস করে দেবে আমি আরেকটু বলে নেই, যদি 30 সেকেন্ড। সেটা হচ্ছে ধরো 24টা ঘন্টার বা মাসে 30টা দিন আমার মন মানসিকতা এক থাকে না। আমি হয়তো আজকে মৃত্যুকে খুব ভালোবাসতেছি, বৃষ্টি ভেজা রাত, খুব কথা ভালো মনে হচ্ছে, বাট কালকে হয়তো মৃত্যুর সঙ্গে আমি শুয়ে রয়েছে, খুব সামান্য কোনো কথায় মৃত্যুর সাথে একটা সাংসারিক ঝগড়া হয়ে গেল। আমি রাগ করে উঠে চলে গিয়ে অন্য রুমে সিগারেট ধরাইলাম, মোবাইলটা হাতে নিলাম। তখনই যদি কোনো মেয়ে আমাকে নক করে, ভাইয়া আপনি কেমন আছেন, আমার তো মৃত্যুর উপর হ্যাভি খ্যাপা। আমি তাকে ঠাস করে ইনবক্স করে বসলাম, আর বইল না সংসার, এই সংসার মনে হয় লাথি মেরে চলে যায়। আমি আমার মেসেজটা মেয়েটাকে দিয়ে ফেললাম, তাৎক্ষণিক একটা মেসেজ, যে মেসেজ কিন্তু আমার দীর্ঘদিনের ভাবার ফসল না। আমার রাগ উঠছে তাৎক্ষণিক ভাবে, আমি বললাম একটু পরে চলে যাবে, কনফার্ম, এটা একটু পরে চলে 5 মিনিট পরে চলে যাবে। কিন্তু মেয়েটা কিন্তু একটা রং মেসেজ পাইলো, সে ভাবলো রবি ভাই কত অসুখী, সে আমাকে রাত 2টার সময় মেসেজ পাঠাইছে, মনে হয় সংসার লাথি মেরে চলে যায়। মেয়েটা একটা রং মেসেজ পাইলো এবং রং মেসেজ পেয়ে মেয়েটা রং ভাবে মোটিভেটেড হইলো। হওয়ার পর মেয়েটা তো আমাকে সব সময় ইন্টারপ্রেট করবে তার ওই জায়গা থেকে, যে রবি ভাই হচ্ছে একজন দাম্পত্য জীবনে অসুখী একটা মানুষ, যে সবসময় ভাবে, রাত্রে ঘুমায় না, যে সংসার ত্যাগ করার জন্য অটিস্ট হয়ে বসে রয়েছে, সংসার লাথি মেরে ভেঙে চলে আসতে চায়। এই জন্য ব্রিটেনে একটা নিয়ম ছিল, একটা ব্রিটিশ ল ছিল চিঠি লেখা, যে একটা চিঠি লেখার পর 24 ঘন্টা ওয়েট করো, তারপর সেই যে চিঠিটা লিখছো সেটা পড়ো, পড়ার পর যদি মনে হয় এটা পাঠানো যায় দেন পাঠাও, তার আগে পাঠাও না। আমি আজকে বলতেছি যে একটা ইনবক্স করার আগে ইনবক্স লিখে রাখো, 24টা ঘন্টা পরে পাঠাও, অন্তত 24 মিনিট ওয়েট করো। ঠাস করে তাৎক্ষণিক আবেগ কাউকে বলে দিও না। মোহাম্মদপুরে সেদিন এক বাচ্চা মেয়ে, এই গতকালকে ঘটনা, আজকে ডেইলি স্টারে আসছে, বাচ্চা একটা মেয়ে, তার মা কাছে সে ঘ্যান ঘ্যান করতেছে যে আমাকে টাকা দাও, আইসক্রিম খাবো। বাচ্চারা যেটা করে, টাকা দাও, আইসক্রিম খাবো, টাকা দাও। মা খুবই বিরক্ত হয়ে শেষমেশ 10 টাকা দিছে, বলছে আর কোনোদিন টাকা দেবো না। ওই পিচ্চি মেয়ে 10 টাকা নিয়ে দোকানে যখন গেছে, তখন আরেকটা মহিলা এসা 2টা 500 টাকার নোট বের করে দেখাইছে, তোমার আইসক্রিম কিনে দেবো, তোমার জামা কিনে দেবো, তোমার অমুক কিনে দেবো বলে মেয়েটাকে নিয়ে চলে আসছে। 2টা 500 টাকার নোট, হ্যাঁ, নিয়ে বেরিবাদে নিয়ে গেছে রিক্সায় করে, নিয়ে মেয়ের কান থেকে 2টা কানের দুল ছিল টেনে ছিঁড়ছে, ছিঁড়ে ভাগ্য ভালো মেয়েটাকে ছেড়ে দিছে, তারপর রিক্সায় করে পাঠাই দিচ্ছে। এবং মেয়েটা রাস্তাতে কান দিয়ে রক্ত পড়তেছে, পুলিশ দেখে সে ঝাঁপাই পড়ছে, ঝাঁপাই পড়ে পুলিশকে বলছে আমি ভুল করছি, আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাও। বাচ্চা মেয়ে, সে যদি এই কথাটা পুলিশকে না বলতো পুলিশ ট্রেস করতে পারতো না। পুলিশ সাথে সাথে মেয়েটার কাছ থেকে তার মার মোবাইল নাম্বার নিয়ে ফোন দিচ্ছে। এদিক দিয়ে মা বাবা পাগল হয়ে গেছে, বাচ্চা ঝগড়া করে বাসা থেকে বেরোইছে কিন্তু আর ফিরে নাই। যাই হোক, পুলিশের সহায়তায় তারা ফিরছে। ওই যে একটা বাচ্চা মেয়েও কিন্তু বোঝে যে তার তাৎক্ষণিক রাগে ফলাফল কত ভয়াবহ হতে পারে। এই বাচ্চা মেয়ের এই শিক্ষাটা আমাদের প্রত্যেকের জীবনে থাকুক। সবাইকে আমরা ঠাট্টা করবো, ফাইলেম করবো, হাসি ঠাট্টা করবো, উম্মাম্মি করবো, বাট এটা যেন ওই জায়গাতেই থাকে, এর বেশি যেন 1 ইঞ্চিও না আগায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী মঙ্গলবার আবারও কথা হবে। আমি আসিফ রবি তোমাদের কাছ থেকে বিদায়। মঞ্জুর কাছ থেকে, লোবানের কাছ থেকে, মনির কাছ থেকে বিদায়, জাহিদের কাছ থেকে। মঙ্গলবার দেখা হবে। মেন্টোস বাতি জ্বালাও।